লন্ডন ভার্সিটিতে ভর্তি হয়েছি। কলেজের প্রথম দিন ক্লাসে গিয়ে যথারীতি সবার সঙ্গে পরিচয় পর্বটাও সেরে নিলাম। তারপর কেন জানি না ক্লাসে একটা ছেলের দিকে বারবার শুধু আমার দৃষ্টি আকর্ষণ হচ্ছিল। কেন, কিসের জন্য, কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে ছিল না। ছেলেটা যে মন খুলে সবার সঙ্গে কথা বলছিল তেমনটা কিন্তু না। আমার কাছে কেন জানি না তার পার্সোনালিটিটা একটু অন্যরকম লাগছিল। আর যদি চেহারার কথা বলো, যেমন উঁচু লম্বা তেমন বডি ফিগার, তেমন দেখতে সুন্দর। এক কথায় হিরোদের থেকে কোনো অংশেই কম ছিল না। ছেলেটার নাম নয়ন। পরিচয় পর্বটা হতে হতে আরেকটা জিনিস জানতে পারলাম, তারা যমজ দুই ভাই বোন, আর দুই ভাই বোনই আমাদের সঙ্গে পড়াশুনো করে। আর তার বোনের নাম তিন্নি। ক্লাস শেষে বাসাতেও চলে এসেছি। ফ্রেশ হয়ে এক কাপ চা হাতে নিয়ে জানলার কাছে বসে আছি, আর বাইরে বৃষ্টি পড়ছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে বাইরের বৃষ্টিটা উপভোগ করছিলাম। আর এটাই ভাবছিলাম যে না আমি নয়নকে আগে কখনো দেখেছি, না আমি ওর সঙ্গে আগে কখনো কথা বলেছি। তাও কেন বৃষ্টি দেখতে দেখতে যে ওর কথা মনে পড়ছে বুঝতে পারলাম না। জানলার ধারে বসে সময়টা ভীষণ ভালোভাবেই কেটে গেল। যাই হোক, পরের দিন সকালবেলায় কলেজে যাওয়ার টাইমে গাড়িতে বসে বসে এটাই ভাবছিলাম, আজকে গিয়ে একটু নয়নের সঙ্গে কথা বলতে হবে। ক্লাসে ঢুকে দেখি নয়ন বই পড়ছে। আমিও একটু পরে গিয়ে ওর সঙ্গে কথা বললাম। হাই, আমি প্রিয়াঙ্কা। নয়ন বই থেকে মুখটা উঠিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, হাই, আমি নয়ন। কালকে অবশ্য তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কথাটা বলে আবারও সে বইয়ের দিকে তাকালো। আমি আর কোনো কথা বলার সুযোগই পেলাম না। ক্লাস শুরু হলে যথারীতি আমি আমার জায়গায় এসে বসি, আর দেখি আমার পাশের সিটে তিন্নি মানে নয়নের বোন বসেছে। তিন্নির সঙ্গে আমার আজকে একটু একটু কথা হলো। তিন্নির কথা কি আর বলবো, আমার মতে কলেজের সব থেকে সেরা সুন্দরী হলো তিন্নি। যাই হোক, পরের দিনও আমি আর তিন্নি পাশাপাশি বসলাম। তিন্নির সঙ্গে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হলো। এভাবে দেখতে দেখতে মাস দুই কেটে গেল। তবে নয়নের সঙ্গে এর মাঝে তেমন কোনো কথা হয়নি আমার। নয়ন নিজে থেকে তো কোনো কথাই বলে না, আর আমি যদি কোনো কিছু বলি তাহলে হয়তো সেই পরিপ্রেক্ষিতে কিছু বলে, অতিরিক্ত কোনো কথা বলে না। সবসময় এটাই মনে হয় নয়ন যেন তার চারিপাশে একটা গণ্ডি দিয়ে রেখেছে, ধরাছোঁয়ার বাইরে। আজকে একটা কথা না বলে পারছি না। নয়নের এই পার্সোনালিটিটা দেখে না আস্তে আস্তে আমি তার প্রেমে পড়ে যাচ্ছি। অবশ্য প্রেমে পড়ে যাচ্ছি কথাটা কেনই বা বললাম, অলরেডি আমি তার প্রেমে পড়ে গেছি। আমি আজকে তিন্নিকে জিজ্ঞাসা না করে আর পারলাম না, আচ্ছা তিন্নি, নয়ন কি তেমন কারোর সঙ্গে কথা বলে না? নয়নের কথা আর বলো না প্রিয়াঙ্কা, ও ছোটোবেলা থেকেই একটু অন্যরকম। সব দিনই একটু কম কথা বলে। সবার সঙ্গে মিশতেও ও খুব একটা পছন্দ করে না, নিজের মতো করে থাকতেই ও বেশি পছন্দ করে। বাড়িতে আমরা মোট 4 ভাই বোন, মানে আমার বাবারা 2 ভাই, আমার বাবুর 2 ছেলে, আর আমরা 2 ভাই বোন। আমাদের অবশ্য মা নেই। বলা যায় আমরা মাকে কখনো দেখিওনি, মানে আমাদের 1 বছর বয়স হওয়ার আগেই মায়ের পৃথিবী ছেড়ে চলে যায়। বড় মাকেই আমরা মা বলে ডাকি, আর বড় মা কখনো আমাদের 4 ভাই বোনকে না আলাদাভাবে দেখে না। আমাদের সব ভাই বোনের ভিতরে বাড়িতে সবাই না একটা কথা বলে যে নয়ন একটু কম কথা বলে, সবার সঙ্গে মেশেও কম, তবে বাড়ির সবাইকে নাকি সব থেকে বেশি নয়নই ভালোবাসে। আমাদের 3 ভাই বোনের যদি কখনো কিছু প্রয়োজন হয়, সেটা টাকাও হতে পারে বা অন্য কিছু, আমরা কিন্তু বাবা বা বাবু সবার কাছে চাই। কিন্তু নয়ন আজ পর্যন্ত বুঝতে শিখে একটা জিনিসও কারো কাছে কখনো চায়নি। নয়ন সবসময় একটা কথাই বলে, অতিরিক্ত আমার কোনো কিছুই কখনোই ভালো লাগে না। বেশ কিছুক্ষণ ধরে তিন্নি আর আমি কথা বলছিলাম। টুকটাক এটা ওটা আমি মাঝে মধ্যে তিন্নিকে জিজ্ঞাসাও করছিলাম। কথা বলে এটা বুঝতে পারলাম নয়নরা অনেক বড় লোক। আমেরিকা, লন্ডন, দিল্লি এদের নিজস্ব বাড়ি আছে। এদের বাবা জেঠু অনেক বড় বিজনেসম্যান। বিভিন্ন দেশে এদের কোম্পানিও আছে। হঠাৎ করে সেখানে নয়ন চলে আসে। কী রে তিন্নি, বাসায় যাবি না? হ্যাঁ যাব, প্রিয়াঙ্কার সঙ্গে একটু গল্প করছিলাম। তিনি হঠাৎ করে প্রিয়াঙ্কাকে বলল, আচ্ছা প্রিয়াঙ্কা, এখানে কি তোমাদের নিজস্ব বাড়ি আছে? না না, আমাদের নিজস্ব বাড়ি নেই। তিনি বলল, আমাদের লন্ডনে নিজস্ব বাড়ি আছে, তুমি চলো না আজকে আমাদের সঙ্গে, আমরা তো বন্ধু, আজকে না হয় তুমি আমার সঙ্গেই থাকবে। কথাটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। শুধু এটাই মনে হলো যে নয়নকে হয়তো বা আমি আর একটু কাছ থেকে দেখতে পারবো, আর একটু চিনতে পারবো। তাই আর কথা বাড়ালাম না।
গাড়িটা অনেক বড় একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। লন্ডনে নয়নদের বাড়িটা বেশ অনেকটাই বড়। ভিতরে গিয়ে দেখি একজন ভদ্রমহিলা বসে আছেন। তিনি পরিচয় করিয়ে দিল, মামনি, এই হচ্ছে আমার লন্ডন ভার্সিটির নতুন বান্ধবী, আর এই হচ্ছে আমার মামনি, মানে আমার বাবার মা। আমি নমস্কার জানালাম। মামনি তখন বলল, যাও তোমরা উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতে বলছি। আপাতত এরা এখানে 3 জনই আছে, এছাড়াও দারোয়ান, রান্নার মানুষ, ড্রাইভার, এসব তো অবশ্যই আছে। 4 জন একসঙ্গে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে একটা রুম দেখলাম। রুমের ভিতরে গানের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আছে। দেখলাম নয়নকে সেই ঘরে যেতে। তখন আমি তিন্নিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়ন কি গান করতে পারে? তিন্নি বলল, শুধু পারে না, অনেক ভালো গান করতে পারে। কেন জানি না, আমি নয়নকে যত দেখছি ততই তার প্রেমে পড়ে যাচ্ছি। তিন্নি আর আমি বিকেলবেলায় এক জায়গায় বসে গল্প করছিলাম। তখন আমি তিন্নিকে বললাম, আচ্ছা তিন্নি, নয়নকেও ডাক দাও না, সবাই মিলে একসঙ্গে গল্প করা যাবে। তখন তিন্নি একটু হেসে বলল, নয়ন আর গল্প দুটো দুই মেরুর জিনিস। যখন আমরা কোনো ভাই বোনেরাও এক জায়গায় বসে গল্প করি, তখনও আমার মনে হয় ওকে যেন আমরা অনিচ্ছা শর্তে বসিয়ে রেখেছি। ওকে ছেড়ে দাও, ও আসবে না। তখন আমি তিন্নিকে বললাম, আচ্ছা নয়ন কি সবসময় একা একা থাকে? তিন্নি বলল, বেশিরভাগ টাইমে। কম বেশি কথা অবশ্য সবার সঙ্গেই বলে, তবে সবার তুলনায় মামনির সঙ্গে একটু বেশি কথা বলে। তখন আমি হঠাৎ করে বলে উঠলাম, তাহলে নয়নকে বলো না একটা প্রেম করতে, তাহলে দেখবে তার সঙ্গে নয়ন সমস্ত কিছু শেয়ার করছে। নাকি নয়ন অলরেডি প্রেম করে? তখন তিন্নি বলল, তোমার কি মনে হয় বলো তো? নয়নকে দেখে, নয়নের সঙ্গে কথা বলে কি তোমার এটা মনে হয় যে অলরেডি নয়ন প্রেম করে? কথাটা বলে কেন জানি না তিন্নি আমার দিকে তাকিয়ে থাকলো। কি হলো তিন্নি, আমার দিকে তুমি এরকমভাবে তাকিয়ে আছো? তিন্নি মুখটা ঘুরিয়ে নিল। না না, কিছু না, এমনি। আমরা ভাই বোনরাও এটাই ভাবতাম যে নয়ন যদি একটা মেয়ের সঙ্গে প্রেম করে তাহলে ভীষণ ভালো হবে। সত্যি কথা বলতে ওকে কয়েকটা মেয়ে প্রপোজও করেছে, কিন্তু নয়ন তো নয়নই, ও এসব নিয়ে একদমই মাথা ঘামায় না। আর আমরা যদি কখনো ওর প্রেম করা নিয়ে কিছু বলি, তখন ওই এটাই বলে যে আমার পক্ষে এসব কখনো সম্ভব না, আর যদিও বা কখনো হয়ে যায় তাহলে যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি প্রেম করো না? না না, পড়াশুনোর জন্য আমারও প্রেম করা হয়নি। হ্যাঁ, কয়েকজন প্রপোজ করেছিল, কিন্তু মনের মতো আমি কাউকে পাইনি, তাই আর প্রেমটা করিনি। আমাদের সামনে দিয়ে হঠাৎ করে নয়নকে বেরিয়ে যেতে দেখলাম, কালো একটা ড্রেস পরে। সত্যি কথা বলতে আমি নয়নের দিক থেকে একদমই চোখ ফেরাতে পারছিলাম না। কোথাও যেন একটা আওয়াজ হলো। তাকিয়ে দেখি তিন্নি আমার দিকে তাকিয়ে আছে। নিজেকে সামলে নিয়ে তিন্নিকে বললাম, আচ্ছা তিন্নি, তোমার কথা তো শুনলাম না, তোমার কি কেউ আছে? তিন্নি বলল, হ্যাঁ, বাবুর এক বিজনেস ফ্রেন্ড, তার ছেলে। ও আচ্ছা, ভালো তো তাহলে। আমি জানি তিন্নি আমাকে নিয়ে কিছু একটা ভাবছে, তারপরেও নিজেকে সামলাতে না পেরে বলেই ফেললাম, আচ্ছা নয়ন কখন আসবে? তিন্নি এবার আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, ওর এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে চলে আসবে। এবার তিন্নির তাকানো দেখে সত্যি আমার কেমন একটা লাগছিল, তাই কিছুক্ষণের জন্য ওখান থেকে আমি চলে আসতে চাইছিলাম। আর ঠিক তখনই তিন্নি বলল, প্রিয়াঙ্কা, আমি জানি না কথাটা তোমাকে জিজ্ঞাসা করা ঠিক হবে কি হবে না, তাও বলছি, তুমি কি নয়নকে পছন্দ করো? কথাটা শুনে কি বলবো না বলবো বুঝতে পারছিলাম না। তারপরেও বললাম, না না, তেমন কিছু না, অবশ্য আমরা একসঙ্গে পড়াশুনো করি তো, তুমিও ফ্রেন্ড ও ফ্রেন্ড, তাই বলছিলাম। বুঝতে পারলাম তিন্নি আমার কথা তেমন একটা বিশ্বাস করলো না। তারপরেও আমার ঘাড়ে হাতটা দিয়ে বলল, চলো মামনির সঙ্গে একটু গল্প দেওয়া যাক। আমরা মামনির সঙ্গে বসে গল্পই করছিলাম, আর ঠিক তখনই বাইরে থেকে নয়ন চলে আসে। আর নয়ন এসে বলল, মামনি, কিছু একটা খেতে দিতে বলো না, ভীষণ ক্ষুধা পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। নয়ন ঘরে যাওয়ার কিছুক্ষণ পর দেখি তিন্নিও ঘরে চলে গেল। জানি না ওদের ভিতরে কি কথা হচ্ছে। আচ্ছা নয়ন, আমাদের সঙ্গে যে আমাদের এক ফ্রেন্ড এসছে, তুই কি এখনও তার সঙ্গে কোনো কথা বলেছিস? না, তেমন কোনো কথা ওর সঙ্গে আমার হয়নি, বলবো একটু পরে। কি বলবি? কি বলবো মানে? না না, কিছু না, এমনি। আচ্ছা, তোর প্রিয়াঙ্কাকে কেমন লাগে বলতো? আমার তো ভীষণ ভালো লাগে ওকে। তো তোর তো ভীষণ ভালো লাগবেই, কারণ সে তোর ফ্রেন্ড হয়। ফ্রেন্ড কখন হয়? যখন একটা মানুষের কথার সঙ্গে একটা মানুষের কথার মিল থাকে, মনের সঙ্গে মনের মিল থাকে, তখনই তো ফ্রেন্ড হয়। আর আমার কথা যদি বলিস, হ্যাঁ ভালোই লাগে, খারাপ লাগার কি আছে? প্রিয়াঙ্কা কিন্তু দেখতে সুন্দর,
তাই না নয়ন? আমার মতে পৃথিবীর প্রত্যেকটা মানুষই দেখতে সুন্দর, কারণ এতে তাদের নিজস্ব কোনো হাত নেই। আর তাছাড়াও তিন্নি, এত বোকা বোকা কথা কেন বলছিস বলতো? চল নিচে যাই, কিছু একটা খেয়ে নিই। এই বলে দুজন নিচে চলে আসে। খেতে বসে নয়ন প্রিয়াঙ্কাকে বলছিল, তোমার সঙ্গে অবশ্য আমার আগে কখনো সেভাবে কথা হয়নি, তবে এখানে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে বা কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু বলো। ব্যাস, নয়নের কথা এইটুকুই ছিল। খাওয়া দাওয়া শেষে নয়ন, মামনি যে যার নিজে নিজে রুমে চলে গেল, আর তিন্নি আমাকে নিয়ে আরেকটা রুমে গেল। প্রিয়াঙ্কা, এই হচ্ছে তোমার রুম, আজকে তুমি এখানেই থাকবে। আচ্ছা, রাতে কি তুমি একা থাকতে পারবে নাকি তুমি আমার সঙ্গে ঘুমাবে? কথাটা শুনে আমি একটু হেসেই বললাম, হে মা, এটা কি বলছো? আমি কি বাচ্চা নাকি যে আমি একা একা থাকতে পারবো না? অবশ্যই পারবো, এটা নিয়ে তুমি একদম টেনশন করো না। তিন্নি আর আমি রাত্রেবেলায় দুজন বসে বসে বেশ অনেকটা টাইম পর্যন্ত গল্প করলাম। একটা পর্যায়ে তিন্নি বলল, প্রিয়াঙ্কা, আমার না ভীষণ ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, তুমি যাও ঘুমিয়ে পড়ো, কালকে তোমার সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে, ক্লাস আছে না। তিন্নি আমাকে গুড নাইট বলে রুমে চলে গেল। এ বাড়ির প্রত্যেকটা জিনিস ভীষণ দামি, প্রত্যেকটা জায়গা ভীষণ যত্ন করে সাজানো। আর যদি রুমের কথা জিজ্ঞাসা করো তাহলে এক একটা রুম এরকম যেটা আমার কল্পনারও বাইরে। আর রাত্রেবেলায় আমাকে যে রুমে থাকতে দিয়েছিল সেটাও কিন্তু ভীষণ সুন্দর। যাই হোক, তিন্নি চলে যাওয়ার পরে না আমার ভিতরে অনেক প্রশ্নের ভিড় জমা হতে শুরু করলো, কিন্তু কোনো প্রশ্নের কোনো উত্তরই আমার কাছে ছিল না। বারবার শুধু আমার এটাই মনে হচ্ছে, কেন আসলাম আমি এ বাড়িতে? এ বাড়িতে মনে হয় আমার না আসাটাই সব থেকে বেশি ভালো ছিল। আচ্ছা, আমি যদি এখন নয়ন বা প্রিয়াঙ্কাকে বলি আমি নয়নকে খুব ভালোবাসি, তাহলে ওরা কি সেটা বিশ্বাস করবে? নাকি ওরা এটাই ভাববে যে এই সমস্ত কিছু দেখে আমিও না কী সব ভাবছি? আমি এদের সঙ্গে কথা বলে এদের সঙ্গে মিশে কখনোই সেটা মনে হয় না। সত্যি কথা বলতে, এত বড় লোক দেখে না আমার প্রপোজ করতেও কয়েকবার ভাবতে হচ্ছে। অনেক কিছু ভাবছিলাম, আর বিছানায় শুয়ে শুয়ে শুধু এপাশ আর ওপাশ করছিলাম, একদমই ঘুম আসছিল না। রুমের সঙ্গে অনেক বড় একটা ব্যালকনি আছে, আমি ব্যালকনিতে গিয়ে বসলাম, আর বাইরে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর সেই বৃষ্টি দেখে আমার মন থেকে অনেক চিন্তা ভাবনা তো দূরে সরে গেল, তবে একটা ইচ্ছা যেন তৃষ্ণার্ত রূপ ধারণ করলো, আর সেটা হলো নয়নকে একটু দেখার ইচ্ছা। শুধু এটাই মনে হচ্ছিল যে একবার যদি নয়নকে একটু দেখতে পেতাম ভীষণ ভালো হতো। আর তারপর কখন যে সেখানেই ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। সকালবেলায় এক ঝাঁক সোনালি রোদ্দুর আমার চোখে এসে পড়লো, আর তাতেই আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরপরই আমি রুমে চলে আসি, আর রুমে এসে দেখি তিন্নি বসে আছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার তিন্নি, তুমি? হ্যাঁ আমি। রাত্রিবেলা যদি তুমি দরজা না আটকে ঘুমাও তাহলে সকালবেলায় তো আমি এভাবেই চলে আসবো, তাই না? যাই হোক, সকালবেলায় এসে দেখি তুমি বেডে নেই, ব্যালকনিতে গিয়ে দেখি সেখানেই ঘুমিয়ে পড়েছো। তোমার ঘুমটা দেখে না আমার সত্যি আর ডাকতে ইচ্ছে করলো না। ভাবলাম ঠিক আছে ঘুমাও, কলেজে যাওয়ার কিছুক্ষণ আগে তোমাকে ডাকবো। আর তারপরে এই যে তুমি উঠে গেলে। সত্যি তো, তিন্নি চলে যাওয়ার পরে আমি তো আর দরজাই বন্ধ করিনি। ওই যে হাজারটা চিন্তা ভাবনা মনের ভিতরে আসছিল, এই জন্য আর মনে ছিল না। তারপর আমি তিন্নিকে বললাম, আই এম সরি তিন্নি, জানি না আমার কী হয়েছিল, দরজা বন্ধ করার কথা মনেই ছিল না। ইটস ওকে প্রিয়াঙ্কা, এটা কোনো ব্যাপারই না। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, তুমি ফ্রেশ হয়ে খেতে আসো, তারপরে তো আমরা আবার বেরোবো। তুমি যাও, আমি আসছি। এরপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে গুছিয়ে নিলাম কলেজে যাওয়ার জন্য। মামুনির কাছ থেকে বিদায়ও নিলাম। সত্যি কথা বলতে মামুনিকে না আমার ভীষণ ভালো লেগেছে। যে কথাগুলো ও বলে প্রত্যেকটা কথার ভিতরেই না যুক্তি থাকে, কখনো ফালতু কথা বলে না। তো যাই হোক, কলেজে যাওয়ার সময় দেখি শুধু আমি আর তিন্নি, সেখানে নয়ন নেই। তো আমি জিজ্ঞাসা করলাম, তিন্নি, নয়ন যাবে না আমাদের সঙ্গে কলেজে? না না প্রিয়াঙ্কা, নয়ন তো অলরেডি কলেজে চলেই গেছে, ওর একটু কাজ ছিল, এজন্য সকাল সকালে কলেজে চলে গেছে। কথাটা শুনে কোথাও যেন একটু আমার খারাপ লেগে উঠল। ওই যে সেই রাত থেকে যে নয়নকে আমার দেখতে ইচ্ছে করছিল। যাই হোক, চলো কলেজে গিয়ে না হয় দেখা করব। কলেজে গিয়ে দেখি নয়ন একজনের সঙ্গে কথা বলছে। আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নয়নকেই দেখছিলাম। তারপর আর কি, ক্লাসের টাইম হয়ে গেল, ক্লাস শুরু হয়ে গেল। কলেজ, বাসা, পড়াশুনো, পরীক্ষা, এসবের ভিতর দিয়ে একটা বছর যে কোথা থেকে কেটে গেল বুঝতে পারলাম না। যাই হোক, এই একটা বছরে কিন্তু নয়নকে আমি আরও বেশি ভালোবেসে ফেলেছি।
এর ভিতরে নয়নের সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি, ওই হাই হ্যালো ছাড়া তেমন কিছু হয়নি। অনেকবার অবশ্য আমি ভেবেছিলাম যে নয়নকে এবার বলে দেব আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি বলতে পারিনি। নয়নের সামনে গিয়ে যখন আমি দাঁড়াতাম তখন কেন জানি না এই কথাগুলো আমার বলা তো দূরের কথা, মাথায়ও আনতে পারতাম না। শুধু এটাই ভাবতাম হয়তোবা ও এটা অ্যাকসেপ্ট করবে না। বর্তমানে আমি ইন্ডিয়াতে আছি, শুধু অবশ্য আমি না, মামনি, নয়ন, তিন্নি ওরাও সবাই এসেছে। কিছুদিনের জন্য আমাদের কলেজ ছুটি আছে, তাই আর কি। হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি তিন্নির ফোন। হ্যাঁ তিন্নি, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? ভালো। যে কারণে তোমাকে আমি ফোন করেছি, একটা খুশির খবর আছে। আমার ছোটদার বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে। আসবে তো? আমি চেষ্টা করব। চেষ্টা করব মানে তোমাকে আসতেই হবে। তোমার বাড়ির ঠিকানাটা দিও, আমি গাড়ি পাঠিয়ে দেব। ওকে? না না তিন্নি, সেসবের কোনো দরকার নেই, আমি চলে আসব। শোনো প্রিয়াঙ্কা, তুমি কিন্তু বিয়ের একদিন আগেই আসবে। ওকে? আমরা ভীষণ মজা করব। অবশ্য আমাদের এখানে 10-15 দিন আগে থেকেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু আমি জানি তুমি কিছু দিনের জন্য বাড়িতে এসছো, মা বাবার সঙ্গেও তো টাইম কাটাবে, এজন্য আমি বিয়ের আগের দিন আসতে বলছি। আচ্ছা ঠিক আছে, আসবো। ঠিক আছে প্রিয়াঙ্কা, এদিকে না আমার অনেক কাজ। ওকে, দেখা হচ্ছে, রাখছি, বাই বাই। তিন্নি ফোনটা কেটে দিলে আমি এটাই ভাবছিলাম যে এবার আমি নয়নদের বাড়িতে যাব, আর এবার ওদের বাড়িতে যাওয়ার আমার একটাই উদ্দেশ্য থাকবে, সব কথা আমি নয়নকে বলে দেব। তারপর যা হয় দেখা যাবে। দেখতে দেখতে সেই দিনটাও চলে এলো। যাই হোক, তিন্নি গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আর সেই গাড়িটা এসে এবার একটা অনেক বড় বাড়ির সামনে দাঁড়ালো। লন্ডনে যে বাড়িটা আছে তার থেকেও 2-3 গুণ বড় বাড়িটা, আর দেখতেও যেন একদম রাজপ্রাসাদের মতো। আজকে আমার ভাগ্যটা ভীষণ ভালো ছিল, যাকে খুঁজলেও পাওয়া যায় না, আজকে বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমি তার দর্শন পেলাম। হ্যাঁ, আমি নয়নের কথা বলছি। কেমন আছো প্রিয়াঙ্কা? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ। কোথাও যাচ্ছ? হ্যাঁ, ওই বাড়ির পিছনে আমাদের একটা ফুলের বাগান আছে, সেখানে যাচ্ছি একটু হাঁটতে। বাড়িতে এত মানুষজন, তুমি এখন সেখানে যাচ্ছ? এতক্ষণ আমি এদের সঙ্গেই ছিলাম, হঠাৎ করে ভালো লাগছে না তেমন, তাই যাচ্ছি। ঠিক আছে, তুমি ভিতরের দিকে যাও না, আসছি। এই বলে নয়ন চলে যাচ্ছিল। আমি পিছন দিক থেকে তাকে ডাক দিলাম, নয়ন। নয়ন আমার দিকে ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। কিন্তু ও যখন আমার দিকে ফিরে তাকালো, আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তারপরেও বললাম, তোমার সঙ্গে না আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। এভাবে না, মানে আমি একা একা তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। নয়ন আমার দিকে এগিয়ে এসে বলল, কিছু হয়েছে? না না, তেমন কিছু হয়নি, এমনি। আচ্ছা ঠিক আছে, বলো। না এখানে না, আমি তোমার সঙ্গে একটা জায়গায় বসে একটু টাইম নিয়ে কথা বলতে চাই। কথাটা শুনে নয়ন কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যখন সুবিধা হয় তুমি তখন বলো, এমনি কোনো সমস্যা না তো? না না, এমনি কোনো সমস্যা না। ঠিক আছে। কথাটা শুনে নয়ন সেখান থেকে চলে যায়। আমি এবার বাড়ির ভিতরে ঢুকলাম। তিন্নি আমাকে এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। ওর অনেক বন্ধুবান্ধব এসছে, তাদের সঙ্গেও পরিচিত হলাম। একটু পরে দেখি নয়নও চলে এসছে। সবার সঙ্গে কিছুক্ষণ বসে গল্প দিচ্ছিল। ওর গল্প দেওয়া কি, সবাই গল্প করছিল, আরও মাঝে মধ্যে হয়তো 2-1টা কথা বলেছে। যাই হোক, তারপর আস্তে আস্তে নয়ন একটা ঘরে চলে গেল। আর আমি তখন ভাবলাম এটাই হয়তো ভালো সময়, নয়ন একা একা থাকবে, যাই আমি ওর সঙ্গে গিয়ে একটু গল্প করি, আর তারপরে যদি সময় সুযোগ পাই তাহলে এখনই ওকে আমি সব কিছু বলে দেব। আর এটা ভেবেই কিন্তু আমি সেই ঘরের দিকে যাচ্ছিলাম। আর ঠিক তখনই রাধিকা নামে একটা মেয়ে ওই ঘরে ঢুকলো, আর আমি ঘরের বাইরেই দাঁড়িয়েছিলাম। অবশ্য শুধু দাঁড়িয়েছিলাম না, আমি ওদের কথা শোনারও চেষ্টা করছিলাম। চেষ্টা করারও তেমন একটা প্রয়োজন ছিল না, দরজাটা খোলাই ছিল, তাই ওরা যা বলছিল সেটা দেখাও যাচ্ছিল, শোনাও যাচ্ছিল। তখনই রাধিকা নয়নকে বলল, আচ্ছা নয়ন, তুমি উপরে কেন? নিচে সবাই মিলে গল্প করছে, চলো সেখানে যাই, তোমাকে নিতেই আমি এসেছি। কথাটা বলে নয়নের হাতটা ধরল। কি হলো নয়ন, চলো। না রাধিকা, এখন আমি আর যাব না, এতক্ষণ তো নিচেই ছিলাম, এখন আর আমার যেতে ইচ্ছে করছে না, তুমি যাও। হ্যাঁ, সবাই ওইখানে বসে গল্প করছে আর তুমি এখন একা একাই থাকবে, চলো আমার সঙ্গে। না না রাধিকা, এখন আমি আর সত্যিই যাব না, আর তুমি খুব ভালো করেই জানো যে আমার যেটা ইচ্ছা না হয় সেটা আমাকে দিয়ে কেউ জোর করে করাতে পারে না। কেন জোর করব না?
তুমি খুব ভালো করেই জানো যে তোমাকে জোর করার অধিকার আমার আছে, তাই জোর করছি। চলো তো এখন। রাধিকা প্লিজ, বারবার তোমাকে আমার না বলতে সত্যিই খারাপ লাগছে। তুমি যাও না, সবার সঙ্গে গল্প করো। আমি ওদের কথা সবই শুনছিলাম। অধিকার, খারাপ লাগা, প্লিজ, এই শব্দ তিনটে শুনে না কেন জানি না আমার চোখে জল চলে এলো। সবসময় এটাই মনে হচ্ছিল যে নয়ন রাধিকার সঙ্গে প্রেম করছে না তো, ওকে ভালোবাসে না তো। আর ঠিক তখনই পিছন দিক থেকে একটা হাত আমার কাঁধের পরে পড়লো। চোখের জলটা মুছে ফিরে তাকিয়ে দেখি তিন্নি। কি হলো প্রিয়াঙ্কা, তোমার চোখে জল কেন? না না, কিছু হয়নি তো, এমনি। কথাটা বলার সঙ্গে সঙ্গে তিন্নি আমার হাতটা ধরে আরেকটা ঘরে নিয়ে গেল। আর তারপর বলল, এখান থেকে আমি তোমাকে 1 বছর আগে একটা প্রশ্ন করেছিলাম, আর সেই সেম প্রশ্নটা আমি আজকেও তোমাকে করছি। তুমি কি নয়নকে পছন্দ করো? তবে আজকে আমি কোনো প্রশ্নের কোনো উত্তরই দিতে পারিনি। তিন্নি আমার আরেকটু কাছে এসে বলল, তুমি কি নয়নকে ভালোবাসো? কথাটা শুনে আমি তিন্নির দিকে তাকালাম। তখনও অবশ্য আমার চোখে জল ছিল। আমার চোখের জলটা তিন্নি মুছিয়ে দিয়ে বলল, নয়ন রাধিকার সঙ্গে কথা বলছে বলেই কি তোমার খারাপ লাগছে? আর ঠিক তখনই আমি তিন্নিকে প্রশ্ন করলাম, আচ্ছা তিন্নি, নয়ন আর রাধিকার মধ্যে কী সম্পর্ক? বন্ধুত্বের সম্পর্ক। রাধিকা বাবার ফ্রেন্ডের মেয়ে। ছোটোবেলা থেকে আমাদের সঙ্গে ওদের ভীষণ ভালো একটা সম্পর্ক। ওদের বাড়িতে আমাদের বাড়িতে যাওয়া আসা প্রায় সময় হয়ে থাকে। সেই পরিপ্রেক্ষিতে আমার সঙ্গে বলো, তারপরে নয়নের সঙ্গে বলো, বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক। তবে রাধিকা নয়নকে ভালোবাসে, এটা 100% কনফার্ম। তবে এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নেই, কারণ নয়ন বাসে না। তবে হ্যাঁ, তুমি যদি নয়নকে প্রপোজ করো তাহলেও কিন্তু এই সম্পর্কটা হবে না, এটা আমি বেশ ভালোভাবেই বলতে পারি। ওকে যদি তুমি এই মুহূর্তে প্রপোজ করো, ও কিন্তু তোমাকে নাই বলবে, কারণ আমি অনেক দেখেছি ওকে যারা যারা প্রপোজ করেছে নাই বলেছে। ওর ভালো লাগা, খারাপ লাগা, ভালো থাকা, এসব নিয়েই করো, তাহলে হয়তো এই সম্পর্কটা এগোতে পারে। কিন্তু তুমি প্রপোজ করলে সেই সম্পর্ক এগোবে না, এটা আমি আবারও বলছি তোমাকে। তাহলে আমি কি করব তিন্নি? ওর সঙ্গে তো আমার ভালোভাবে কথাই হয় না। ও নিজে থেকেই তো আমাকে সেই সুযোগটা দেয় না। ওর ভালো লাগা খারাপ লাগাটা আমি দেখব কি করে? তুমি বললে না যে তোমাকে সেই সুযোগটা দেয় না, শুধু তোমাকে না, ও কাউকেই সেই সুযোগটা দেয় না। আর ফ্যামিলিতে ওর খারাপ লাগাটা কেউ বুঝতে পারে না, মানে ও কাউকে বুঝতে দেয় না। হ্যাঁ, ভালো লাগাটা সবাই বুঝতে পারে, তবে খারাপ লাগাটা ফ্যামিলির কাউকেও বুঝতে দেয় না। আচ্ছা তিন্নি, তুমি ওর ফোন নাম্বারটা আমাকে দেবে? আস্তে আস্তে ওর সঙ্গে আমি ফোনে কথা বলতে পারি। আচ্ছা, আস্তে আস্তে যদি আমি ওর সঙ্গে ফোনে কথা বলি তাহলেও তো কিছু একটা হতে পারে, তাই না? প্রিয়াঙ্কা, আজকে আমি তোমায় কয়েকটা কথা বলি। তোমাকে না আমার সত্যি ভীষণ ভালো লাগে। আমার সব সময় এটাই মনে হয় যে তোমার ভিতরে একটা সহজ সরল মন মানসিকতা আছে, আর তোমার ভিতরে সমস্ত কিছু বোঝার অধিকারটাও বেশ অনেকটাই আছে। নয়নের সবটা বোঝা সত্যি অসম্ভব, কারণ ও নিজেকে যেভাবে গুছিয়ে রেখেছে সেভাবে কখনোই সবটা বোঝা যায় না। তারপরেও ও আমার নিজের ভাই, কিছুটা হলেও তো আমি বুঝি ও আসলে কীরকম। সেই পরিপ্রেক্ষিতে বলছি, এই সম্পর্কটা যদি হয় না, তাহলে আমার থেকে খুশি মনে হয় না আর কেউ হবে। নয়নকে অনেকেই প্রপোজ করেছে, কিন্তু কি বলো তো, কখনো আমার তাদেরকে দেখে মনে হয়নি যে এ নয়নের জন্য পারফেক্ট। আমি সবসময় এটাই চাই, নয়নের লাইফে যে আসবে সে যেন নয়নকে অনেক বেশি ভালোবাসে। আর সত্যি কথা বলতে তোমাকে দেখে আমার সেটাই মনে হয়। আর এর জন্যই তো নয়নের সম্পর্কে এতগুলো কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে বললাম। আমি চাই তুমি নয়নকে প্রপোজ করো, কিন্তু প্রপোজ করার আগে না তুমি ওকে ভালোভাবে চেনো, জানো, ওর সঙ্গে একটা সহজ সরল সম্পর্ক তৈরি করো, তারপরে না হয় প্রপোজ করো। আর এর ভিতরে আমাকে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই বলো, আমি করে দেবো। কিন্তু তার আগে আমার তো একটা জিনিস জানতে হবে, তুমি কি নয়নকে ভালোবাসো? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এখনও পাইনি। তিন্নির এই কথার পরিপ্রেক্ষিতে হঠাৎ করে আমি বলে ফেললাম ডে অন থেকে। কলেজে যেদিন আমি ওকে প্রথম দেখি সেদিন থেকেই কেন জানি না ওকে আমার ভীষণ ভালো লাগে। সবার সঙ্গে কথা বলছিল না, একটা অ্যাটিটিউডে ছিল। তো ওখান থেকেই কিন্তু ওকে আমার ভালো লাগা শুরু হয়। আর সেই ভালো লাগাটা আস্তে আস্তে আমার অজান্তেই কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে সেটাও আমি বলতে পারবো না। কিন্তু আজ আমি এটা বলতে পারি, আমি নয়নকে খুব ভালোবাসি। কথাটা শুনে তিন্নি আমাকে জড়িয়ে ধরলো, আর তারপর বলল, চলো এখন আমরা নিচে যাই, নাহলে একটু পরে ডাকাডাকি শুরু হয়ে যাবে। আর আমি তখন তিন্নিকে বললাম, আচ্ছা তিন্নি, আমি কি নয়নের সঙ্গে একটু একা একা কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই পারো, কেন নয়,
চলো আমি ব্যবস্থা করে দিচ্ছি। বাড়িতে এত মানুষজন, আলোকসজ্জা, বাড়িটা যেন জমজম করছে, কিন্তু তার ভিতরে একজন আবার নিজের মতো করেই টাইম কাটাচ্ছে। হ্যাঁ, আমি নয়নের কথা বলছি। দেখি স্টাডি রুমে বসে বই পড়ছে। আমরা সেখানেই গেলাম, গিয়ে তিন্নি নয়নকে বলছে, এত মানুষজনের ভিতরে তুই এখানে বসে বই পড়ছিস? সত্যিই তুই পারিস বটে। কি পড়ছিস বলতো? আরে কিছুই পড়ছি না, ছোটদা একটা জিনিসের কথা বলেছিল, সেটাই খুঁজছিলাম, পেয়ে গেছি। এখন আমি দাদার কাছে যাচ্ছি। আর হ্যাঁ, তোরা ঘর থেকে বেরোনোর সময় তালাটা দিয়ে দিস। এই বলে নয়ন ঘর থেকে বেরিয়ে গেল। আর তখন তিন্নি বলল, চলো প্রিয়াঙ্কা, এখন আমরা মজা করি, কালকে তো বিয়ে, এসব বেরিয়ে যাক, তারপরে না হয় এসব নিয়ে ভাববো। ওকে, চলো। তারপর আর কি, বিয়েবাড়িতে যেরকম মজা হয় আমরা সবাই মিলে খুব মজা করতে লাগলাম। পরের দিন বিকেলবেলায় আমরা সবাই সেজে গুজে নিয়েছি বরযাত্রী যাব বলে। তখন আমার এটাই মনে হচ্ছিল যে নয়ন অন্তত একবার আমার দিকে চোখ তুলে তাকিয়ে আমাকে একটু ভালো করে দেখুক, আমাকে ঠিক কেমন লাগছে। আমি নয়নের কাছাকাছি গিয়ে দাঁড়াই, আর সেখানেও দেখি রাধিকা চলে এসছে। রাধিকা নয়নকে বলছে, আচ্ছা নয়ন, বললে না তো আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, আর তোমাকেও কিন্তু হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ। সাইড থেকে এবার আমি নয়নকে বলে উঠলাম, নয়ন, একটা কথা বলবো? নয়ন আমার দিকে ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। সত্যি কিন্তু তোমাকে হ্যান্ডসাম লাগছে। তার পরিপ্রেক্ষিতে নয়ন আমাকে বলল, থ্যাংক ইউ, তোমাকেও খুব সুন্দর লাগছে। কথাটা শুনে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তারপর আমি নয়নকে বললাম, আচ্ছা নয়ন, তোমরা লন্ডন কবে যাবে? লন্ডন? আজকে তো সোমবার, শুক্রবারের দিন যাব। এই বিয়ের সব কাজবাজ মিটে গেলেই যাব। তুমি চাইলে কিন্তু আমাদের সঙ্গে যেতেই পারো, আমরা তো প্রাইভেট প্লেনে যাব, এতে হয়তো তোমারও একটু সুবিধা হবে। আর ক্লাস খুলতেও তো খুব একটা বেশি দেরি নেই। হ্যাঁ, অবশ্যই যেতে পারি, কিন্তু আমি বাড়িতে গিয়ে একটু মা বাবার সঙ্গে কথা বলি, তারপরে দেখছি। আচ্ছা ঠিক আছে, যেটা তোমার সুবিধা হয় তুমি সেটাই করো। এই কথাটা বলে নয়ন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দেখি রাধিকা আবার নয়নের কাছে এসে দাঁড়ায়। নয়নের ড্রেসটা একটু হাত দিচ্ছে, এখানে একটু ঠিক করে দিচ্ছে, ওখানে একটু ঠিক করে দিচ্ছে, নয়নের হাতটা ধরছে। বোঝা যাচ্ছে নয়ন এগুলো চাইছে না, কিন্তু তারপরেও রাধিকা করছে। এই রাধিকা মেয়েটাকে দেখলে না এখন আমার রাগ হতে শুরু করেছে। কেন জানি না ভালো লাগছে না নয়নের পাশে ওকে দেখতে। এরপর বরযাত্রী গেলাম, বিয়ে বাড়িতে গিয়ে ভীষণ মজা করলাম। বিয়ে হলো, আবার সেই রাত্রি আমরা বউকে নিয়ে বাড়িতেও চলে আসলাম। বাড়িতে আসতে আসতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে সবাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তিন্নি, আমি আর তার সঙ্গে ওর আরও দুটো বান্ধবী, আমরা সবাই মিলে বসে চা খাচ্ছিলাম। আর সেখানেই নয়নের এক ফ্রেন্ড এসে তিন্নিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তিন্নি, নয়ন কোথায় বলো তো? সকালবেলায় ঘুম থেকে উঠেই ওকে আর দেখতে পাচ্ছি না। ও সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের গার্ডেনে চলে যায়, ওখানেই গিয়ে ও মর্নিং ওয়াক করে। তুমি ওখানে যাও, ওকে পেয়ে যাবে। আজকের দিনটা অবশ্য একটু ফাঁকাই আছি, কারণ বউ ভাত তো কালকে। এজন্য আমি ভাবলাম আজকে সারা দিন আমি নয়নকে একটু ফলো করব, দেখি ও সেই সকাল থেকে রাত পর্যন্ত কি করে। নয়নের একটা বন্ধু এসেছিল, সে অবশ্য আজকে চলে যাচ্ছে, কালকে আবার আসবে। এজন্য নয়নকে আজকে বেশ অনেকটা টাইমই ফাঁকা পাওয়া যাবে। ভাবছি মাঝে মধ্যে গিয়ে ওর সঙ্গে একটু গল্পও করব। সকালবেলা আমাদের সবার ব্রেকফাস্টও করা হয়ে গেছে। নয়নদের বাড়িতে অনেকগুলো রান্নার মানুষ আছে, তাদের ভিতরে একজনকে নয়ন বলল, একটু পরে আমাকে এক কাপ কফি দিও তো। আর তখনই আমি ভাবলাম এই কফির কাপটা নিয়ে আমি যাব, আর তারপর নয়নের সঙ্গে বেশ কিছুটা টাইম ধরে গল্প করব। তিন্নিকেও আমি কথাটা বললাম। তিন্নি বলল, আচ্ছা ঠিক আছে, তুমিই যেও। তৈরি করা হয়ে গেলে তিন্নি আমার কাছে কাপটা এনে দিল আর বলল, যাও, ওকে তুমি স্টাডি রুমে এখন পেয়ে যাবে। আমিও চলে গেলাম, গিয়ে দেখি স্টাডি রুমে একটা ল্যাপটপ নিয়ে বসে আছে। আমি গিয়ে দরজায় একটা নক করলাম। দরজার দিকে তাকিয়ে নয়ন বলল, এ কি তুমি? বাড়িতে এত মানুষজন আছে, তা সত্ত্বেও তুমি নিয়ে এসছো কেন? আমি কি নিয়ে আসতে পারি না? হ্যাঁ অবশ্যই পারো। ঠিক আছে, আসো, ভিতরের দিকে আসো। আমি গিয়ে কফির কাপটা নয়নের টেবিলে রাখলাম। নয়ন আমাকে থ্যাংক ইউ জানিয়ে আবারও তার ল্যাপটপে কাজ করতে শুরু করলো। আমি একটু সময় ওখানে দাঁড়িয়েই আছি, এটা ভাবছিলাম যে নয়ন দেখি আর কিছু বলে কি না। একটু পরে নয়ন আমাকে বলল, এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। আমিও বসে পড়লাম। আর তারপর নয়ন আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি আগের দিন আমাকে কিছু একটা বলতে চাইছিলে, এখানে তো আর কেউ নেই। হ্যাঁ, এবার বলো। কথাটা শুনে আমি বুঝতে পারলাম না নয়নকে আসলে কি বলবো, কারণ সত্যিই তো ওর সঙ্গে তো আমার তেমন কোনো সম্পর্ক না যে আমি প্রপোজ করলে ও আমাকে হ্যাঁ বলে দেবে।
তার আগে ওর সঙ্গে একটু ভালো করে বন্ধুত্বটা করি, তারপরে না হয় বলবো। তখন আমি নয়নকে বললাম, আসলে তোমার সঙ্গে যেটা বলতে চেয়েছিলাম সেটা আমি তিন্নিকে বলেছি। কথাটা শুনে নয়ন বলল, আচ্ছা ঠিক আছে, একজনকে বললেই হলো। কথাটা বলে নয়ন আবার ল্যাপটপের দিকে তাকাতে যাচ্ছিল। ঠিক তখনই আমি বললাম, নয়ন তুমি কি ব্যস্ত? না না, ব্যস্ত ঠিক না, বাবার একটু কোম্পানির কাজ দেখছিলাম। ও আচ্ছা, যদি ব্যস্ত না থাকো তাহলে আমার সঙ্গে একটু কথা বলবে? হ্যাঁ বলবো, বলো না কী কথা। না না, তেমন কোনো কথা না, আসলে আমরা তো ফ্রেন্ড, তারপরেও তোমার সঙ্গে আমার সেভাবে আগে কখনো কথা হয়নি, তাই আর কি ভাবছিলাম যদি একটু কথা বলতে। মানে তুমি গল্প করার কথা বলছো তাই তো? হ্যাঁ, কিন্তু প্রিয়াঙ্কা, আমার কাছে তো গল্পের কোনো টপিকসই নেই, কী কথা বলবো বলো তো। আচ্ছা নয়ন, তুমি কি সবসময় একা একা থাকো? না না, কোথায় আমি সবসময় একা একা থাকি, সবার সঙ্গেই গল্প করি। হ্যাঁ, এটা বলতে পারো যে আমি বেশিরভাগ সময় একা একা থাকি। না মানে, আমি তোমাকে অনেক সময় দেখেছি, মানে অনেকে যখন একসঙ্গে বসে মজা করে গল্প করে তখন তুমি বেশিরভাগ টাইমে সেখানে থাকো না, বা যদিও বা থাকো তাহলে শুধুমাত্র বসেই থাকো, তেমন কিছু বলো না, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। সত্যি কথা বলতে প্রিয়াঙ্কা, প্রত্যেকটা মানুষেরই এক একটা বৈশিষ্ট্য আছে। ধরে নাও আমার বৈশিষ্ট্যটা ঠিক এটাই। এটা ছাড়া হয়তো বা আমি তোমাকে আর কোনো উত্তর দিতে পারবো না। কেন আমি এরকম, কিসের জন্য এরকম, কোনো প্রশ্নের উত্তরই আমি দিতে পারবো না। এজন্যই বলছি, এটাই হয়তো আমার বৈশিষ্ট্য। হাসি আনন্দের কথা নয় বাদই দিলাম, কিন্তু তোমার ইচ্ছা করে না নয়ন কারোর সঙ্গে বসে একটু নিজের মনের কথা শেয়ার করতে? এক কথায় যদি আমি উত্তর দিই তাহলে আমি এটাই বলবো, না, কখনো আমার ইচ্ছে করে না আমার কোনো কিছু কারোর সঙ্গে শেয়ার করতে। আমি আমার মতো থাকতেই বেশি পছন্দ করি। আচ্ছা নয়ন, যখন তোমার বিয়ে হয়ে যাবে তখন তো তোমার মনের কথা তোমার ওয়াইফের সঙ্গে শেয়ার করতে হবে, তখন তুমি কি করবে? আমার কথাটা শুনে নয়ন একটু হাসলো, তারপর বলল, শেয়ার যে করতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই। আর তাছাড়াও বিয়ে, প্রেম, ভালোবাসা এই টপিক্সটা আমার মনে হয় এখানেই বন্ধ হওয়া উচিত, কারণ এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। কেন জানি না আমি একটু ইতস্ত বোধ করলাম। তারপর আমি বললাম, আই এম সরি নয়ন। নয়ন বলল, আমার এই স্টাডি রুমে না অনেক ধরনের বই আছে, তুমি চাইলে পড়তে পারো, তোমার ভীষণ ভালো লাগবে। কথাটা বলে নয়ন আবার ল্যাপটপে কাজ করতে শুরু করলো। বুঝতে পারলাম ও আর কিছু বলতে চাইছে না। তাও বাবা অনেক কথা হয়েছে, নয়নের সঙ্গে এতটুকু কথা বলা মানে অনেক কথা বলা। যাই হোক, তখন আমি নয়নকে বললাম, আচ্ছা ঠিক আছে, অবশ্যই পড়বো, তবে তুমি এখন কাজ করো, আমি আসছি। এই বলে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। আজকে সারাদিন ধরে আমি নয়নকে ফলো করলাম, সে আসলে কি করে। সকালবেলায় গার্ডেনে যায়, সকালে ব্রেকফাস্টের পরে ওই যে স্টাডি রুম বলো, লাইব্রেরি বলো, সেখানে গিয়ে একটু পড়াশুনো করে, ল্যাপটপে কাজ করে, আবার মাঝে মধ্যে একটু গান বাজনাও করে, তারপর আবার পড়াশুনো, বিকেলবেলার দিকে আবার গার্ডেনে হাঁটতে যাওয়া, ব্যাস এটাই হলো নয়নের লাইফ। তবে এই বাড়িতে একটা জিনিস আমার ভালো লেগেছে, প্রত্যেক দিন সন্ধ্যার পরে সবাই মিলে এক জায়গায় বসে বেশ কিছুক্ষণ গল্প করে, আড্ডা দেয়। তবে হ্যাঁ, সেখানেও নয়ন জয়েন করে ওই 5-10 মিনিটের জন্য। দেখতে দেখতে বিয়ে বাড়িটা খুব ভালোভাবেই কেটে গেল। এরপর আমি আমার বাড়িতে চলে যাই, বাবা মাকেও গিয়ে বলি আমি ওদের সঙ্গে লন্ডনে যাব কি না। মা বাবা এটাই বলে, হ্যাঁ এটা তো ভালো কথা, অবশ্যই যাও। তখনই আমি নয়নকে ফোন করি। নয়ন ফোনটা রিসিভ করে বলে, কে বলছেন? আমি আমার পরিচয় দেওয়ার পরে বলল, ও আচ্ছা তুমি, হ্যাঁ বলো। আসলে নয়ন, তুমি বলেছিলে না তোমাদের সঙ্গে লন্ডনে যাওয়ার কথা, আমি বাবা মাকে বলেছি, তারা রাজি হয়েছে। ও আচ্ছা, তাহলে তো ভালো কথা। তুমি একটা কাজ করো, কালকে সকাল সকাল আমাদের এখানে চলে আসো, এখান থেকেই আমরা বেরোবো। আচ্ছা ঠিক আছে, আসবো। ওকে, রাখছি। কথাটা বলে নয়ন ফোনটা কেটে দিল। একটা অতিরিক্ত কথাও কখনো বলতে চায় না। তোমরাই বলো তো, কী করে আমি ওর ফ্রেন্ড হব, কী করে ওকে আমি প্রপোজ করব, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, পরের দিন সকাল সকাল ওদের বাড়িতে গেলাম, আবার সেখান থেকে লন্ডনেও চলে গেলাম। লন্ডনে যাওয়ার পর তিন্নি আর মামনি বলল, এতটা জার্নি করে এসছো, আজকে তুমি এখানেই থেকে যাও। তারপর আবার তিন্নি বলল, শুধু আজকের দিনটা না, এখনও তো ক্লাস শুরু হয়নি, 2-3 দিন বাকি আছে, তুমি একদিন এখানেই থাকো, দুজনে মিলে ভীষণ মজা করব। কথাটা বলার পর তিন্নি আবার আমাকে ইশারা দিয়ে থাকতে বলল, আর তারপরে আমিও ভাবলাম ঠিক আছে, থেকেই যাই। এরপর ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার পর ভাবলাম তিন্নির সঙ্গে গিয়ে একটু গল্প করি।
তখনই দেখলাম তিন্নি আর মামনি কী যেন বলা বলি করছে, এজন্য আমি আর ওদের ওখানে যাইনি। তিন্নি বলছে, মামনি তুমি তো অনেক কিছু বোঝো, মানুষ দেখলেও অনেক কিছু বুঝতে পারো। আচ্ছা তুমি বলো তো, প্রিয়াঙ্কা মেয়েটা আসলে কীরকম? হঠাৎ প্রিয়াঙ্কার কথা জিজ্ঞাসা করছিস, কি হয়েছে? বলছি, তার আগে বলো না মামনি, প্রিয়াঙ্কা মেয়েটা আসলে কীরকম? হ্যাঁ, আমার তো দেখে ভালোই মনে হয়, একটু ঠান্ডা ঠান্ডাও আছে। ভালো, মেয়েটা খুব ভালো। জানো তো মামনি, প্রিয়াঙ্কা না নয়নকে খুব ভালোবাসে, ওকে দেখবে ভালোও রাখবে। কথাটা শুনে মামনি একটু হেসে বলল, তাই না? প্রিয়াঙ্কা তো নয়নকে ভালোবাসে বুঝলাম, কিন্তু নয়ন কি প্রিয়াঙ্কাকে ভালোবাসে? ওখানেই তো প্রবলেম মামনি। তুমি তো নয়নকে চেনো, কত মেয়ে ওকে প্রপোজ করেছে, কোথাও কখনো হ্যাঁই বলেনি। আর ভালোবাসা টাসা আমি বুঝি না, কেন ওসব থেকে অত দূরে থাকে? তিন্নি, আমাকে কি তোর অতটাই বোকা মনে হয়? প্রিয়াঙ্কার হাবভাব দেখে আমিও বেশ কয়েকবার বুঝতে পেরেছি যে প্রিয়াঙ্কা আসলেই নয়নকে ভালোবাসে। তাই এবার ইন্ডিয়াতে গিয়ে আমি ওর সম্পর্কে খোঁজ খবরও নিয়েছি। ও সত্যি খুব ভালো ঘরের একটা মেয়ে, আর ভালো মনেরও একটা মেয়ে। এই সম্পর্কটা যদি হয় তাহলে আমারও কোনো আপত্তি নেই, তবে সম্পর্কটা হবে কি না সেটা নিয়েই আমার আপত্তি আছে। তুমি প্রিয়াঙ্কার সম্পর্কে খোঁজ খবর নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। বাবা ব্যাংকে চাকরি করে, মা টিচার, 2 ভাই বোন। আশেপাশেও খোঁজ খবর নিয়েছি, ফ্যামিলিটাও ভীষণ ভালো। তবে একটা কথা তিন্নি, আমি এই যে খোঁজ খবর নিয়েছি বা আমি এই সমস্ত কিছু জানি, এই কথাটা আগে আগে কিন্তু প্রিয়াঙ্কাকে একদমই বলবি না। কেন মামনি, কেন তুই বুঝতে পারছিস না? প্রিয়াঙ্কা তো অলরেডি নয়নকে পছন্দ করে, ওকে ভালোবাসে। আর এখন যদি এই সমস্ত কিছু ও জানে তাহলে হয়তো বা ও আরও অনেক কিছু চিন্তা ভাবনা করবে। আর পরবর্তীতে যদি নয়ন এই সম্পর্কটা মেনে না নেয় তাহলে প্রিয়াঙ্কার অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? তুমি ঠিক বলেছো মামনি, এটা তো আমি সত্যিই ভেবে দেখিনি। এরপর সবাই মিলে একসঙ্গে খেয়ে দিয়ে নিলাম। 2 দিন হয়ে গেছে আমি নয়নদের বাড়িতে আছি। টুকটাক কথা অবশ্য হয়েছে, কিন্তু শুধুমাত্র আমি আর নয়ন বসে যে কোথাও কথা বলবো এই সুযোগটা নয়ন কখনোই দেয় না। তাই সেরকম কোনো কথাবার্তা আমাদের ভিতরে হয়নি। চলে যাওয়ার আগের দিন রাত্রেবেলায় আমার ভীষণ খারাপ লাগছে, মন খারাপ করে ব্যালকনিতে বসে আছি। আর ঠিক তখনই তিন্নি ওখানে আসে। প্রিয়াঙ্কা, মন খারাপ করে বসে আছো কেন এখানে? কি করব বলো তো তিন্নি, তুমি আমাকে বলেছিলে যে নয়নের ভালো লাগা খারাপ লাগাটা আগে দেখতে, কিন্তু কি করে দেখবো বলো তো? কোনো সুযোগই তো আমি পাচ্ছি না, ভাবনা চিন্তা করেও আমি কোনো রাস্তা বের করতে পারছি না। ভীষণ খারাপ লাগছে আমার, শুধু এটাই মনে হচ্ছে নয়নকে কি আমি সত্যি কখনো পাবো না। এরপর তিন্নি বলল, আমার কি মনে হচ্ছে বলো তো প্রিয়াঙ্কা? আমার এখন এটাই মনে হচ্ছে যে ভুলটা হয়তো আমারই। তোমার ভুল? তুমি আবার কি করলে? হ্যাঁ, আমারই তো ভুল। সেদিন যদি তুমি নয়নকে প্রপোজ করতে তাহলে ও হ্যাঁ বা না যে কোনো একটা তো বলতো, আর তোমার লাইফটা তুমি সেইভাবে সেই দিকেই এগোতে পারতে। কিন্তু আমি তো তোমাকে বলেছিলাম যে এখন প্রপোজটা করো না, এটা দেখো ওটা দেখো, সেজন্যই তো তুমি আজকে দোটানার ভিতরে পড়েছো, আর এজন্যই তো তোমার খারাপ লাগছে। না তিন্নি, তোমার কোনো ভুল নেই, তুমি তো আমাদের ভালোটাই চেয়েছিলে। আর যদি প্রপোজ করার কথা বলো তাহলে তো আমি চাইলে ওকে আজকেও প্রপোজ করতে পারি, কিন্তু এই কদিন ওকে আমি কাছ থেকে দেখে এটাই বুঝতে পেরেছি যে ও আসলে এখনও পর্যন্ত প্রেম ভালোবাসা নিয়ে কিছু ভাবছে না। আর আমি যদি ওকে আজকেও প্রপোজ করি ও আমাকে নাই বলবে। তবে প্রপোজ আমি ওকে একবার অবশ্যই করব, তবে এখন না, ভাবছি কিছুদিন পরে। আমি একটা কথা বলবো প্রিয়াঙ্কা? হ্যাঁ বলো না। কিছুদিন পর আমাদের ফাইনাল পরীক্ষা, এখন এই প্রপোজ প্রেম এগুলো মাথার থেকে আউট করে দাও, ভালো করে পড়াশুনোটা করো, রেজাল্টটা ভালো করো। আর পরীক্ষার পরে আমার বিয়ে। তোমাকে বলেছিলাম না বাবুর এক ফ্রেন্ডের ছেলের সঙ্গে আমার বিয়ে। আমরা অনেক দিন ধরেই রিলেশানে আছি। আমাদের দুজনের ডিসিশান বলো বা আমাদের ফ্যামিলির ডিসিশান যাই বলো না কেন, এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরীক্ষার পরেই আমাদের বিয়ে হবে। আর আমার বিয়ের সময় তো তুমি আমাদের বাড়িতে যাবে, তখন তুমি নয়নকে প্রপোজ করো, তারপর যা হবে দেখা যাবে। আর তুমি এটা খুব ভালো করেই জানো এর ভিতরে নয়ন প্রেম করছে না। সত্যি তোমার বিয়ে? হ্যাঁ, তুমি খুব লাকি তিন্নি, যাকে তুমি ভালোবাসো তাকেই বিয়ে করতে পারছো। এক্ষেত্রে এটা বলতেই পারো। যাই হোক, বর্তমানে আমি প্রপোজ করার কথা মাথা থেকে সরিয়েই ফেললাম, সামনেই তো পরীক্ষা, পড়াশোনাটা তো করতেই হবে। তবে নয়ন তার এরকম ছেলে না যে এর ভিতরে প্রেম করে ফেলবে। যদি সেরকম ছেলে হতো তাহলে অবশ্যই আমি এর ভিতরে প্রপোজ করতাম। তবে হ্যাঁ, ভালো কিন্তু আমি নয়নকেই বাসি, আর ডিসিশন নিয়েই নিয়েছি, তিন্নির বিয়ের টাইমে আমি অবশ্যই নয়নকে প্রপোজ করব। এরপর দিনগুলো যেন খুব তাড়াতাড়ি চলে গেল।
পড়াশুনো, ক্লাস, পরীক্ষা এসবের ভিতর দিয়ে টাইমটা যে কখন কেটে গেল বোঝাই গেল না। ইন্ডিয়াতেও আমি চলে এসেছি, দেখতে দেখতে তিন্নির বিয়ের দিনও চলে এসছে। তিন্নিদের বাড়িতেও আমি চলে এসেছি। লাস্ট আমি এসেছিলাম ওর দাদার বিয়েতে, তখন বাড়িটা না যত বেশি সাজানো ছিল তার থেকে অনেক বেশি এখন সাজানো হয়েছে। অবশ্য এটা তো হওয়াই উচিত, বাড়ির একমাত্র মেয়ে বলে কথা। তিন্নির অবশ্য বিয়ে হয়ে গেছে, পরের দিন সকালবেলায় ওকে নিয়ে যাবে। আজকে রাত্রে অবশ্য এরা এখানেই থাকবে। এরপর তিন্নি আমাকে ডাক দিল, একটা পর্যায়ে বলল, প্রিয়াঙ্কা, তোমার জন্য ছাদে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। আমার জন্য? কি সারপ্রাইজ? আসলে আমি মজা করছিলাম। তুমি ছাদে যাও, আমি নয়নকে পাঠিয়ে দিচ্ছি। তোমার না আজকে ওকে প্রপোজ করার কথা? আর হ্যাঁ, প্রপোজে যা হবে পাই টু পাই আমাকে কিন্তু সব তুমি বলবে, ওকে? কথাটা শুনে আমার কেমন যেন একটা লাগছিল। আমি কি বলবো না বলবো সত্যিই বুঝতে পারছিলাম না। তিনি আমার হাতটা ধরে লিফটের দিকে নিয়ে যায়। আমি এটা ওটা ভাবতে ভাবতে ছাদে চলে গেলাম। আমার মাথায় অনেক কিছু ভাবনা চিন্তা আসছিল। আমি কি বলে শুরু করব, কি বলে শেষ করব, আমি সত্যিই ভাবতে পারছিলাম না। এতদিন ধরে একটা মানুষকে আমি ভালোবাসি, কিন্তু আজকে যে আমি তাকে কি বলবো সত্যি আমি বুঝতে পারছি না। ছাদের চারিদিকে যেন আলো ঝলমল করছে। একটু পরে অবশ্য নয়ন ছাদে আসে, দুই একবার আমাকে ডাকও দিয়েছে, কিন্তু ওর ডাক আমার কান পর্যন্ত পৌঁছায়নি, কারণ আমার মাথার ভিতরে অনেক কিছু চলছিল। পিছন দিক থেকে একটা হাত আমার ঘাড়ের উপরে পড়ে। আমি কোনো কিছু না ভেবেই তাকে জড়িয়ে ধরি, তবে ও আমাকে জড়িয়ে ধরেনি, ওর হাত দুটো নিচেই ছিল। একটু সময়ের জন্য নয়ন অবাক হয়ে গেছিল, এরপর আস্তে আস্তে আমার হাত দুটো ধরে ওর বুক থেকে সরিয়ে আমাকে ইজি করার চেষ্টা করছিল। কি হয়েছে প্রিয়াঙ্কা, কোনো সমস্যা? আচ্ছা তুমি আগে এখানে বসো, তারপরে আমরা কথা বলছি। তখনও অবশ্য আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক কী বলবো। তারপরেও নিজেকে একটু সামলে নিয়ে বললাম, আসলে ভয় পেয়ে গেছিলাম হঠাৎ করে, তাই আর কি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছিলাম তুমি চমকে উঠেছিলে, হয়তোবা তুমি কিছু একটা ভাবছিলে। যাই হোক, এত রাত্রে তুমি ছাদে একা একা কী করছিলে? তখন আমি বললাম, আচ্ছা তিন্নি তোমাকে কিছু বলেনি? না, তেমন তো কিছু বলেনি, তবে হ্যাঁ ওই আমাকে জোর করে ছাদে পাঠিয়ে দিয়েছে। তার মানে ও জানতো তুমি এখানে আছো? হ্যাঁ, তিন্নি জানতো। তো চলো এবার আমরা নিচে যাই। একা একা এখানে কি করবে? নয়ন, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো না, আগে বলো, আমার উপর রাগারাগি করবেন না। শুধু শুধু রাগারাগি কেন করতে যাব, বলো। না না, বিষয়টা কি জানো, আমি না তোমাকে দেখলে ভীষণ ভয় পাই। আমার মনে হয় যেন আমি যদি কিছু বলতে যাই আর তুমি যদি তার পরিপ্রেক্ষিতে কিছু বলো, তাই আর কি। আচ্ছা বলো, তার পরিপ্রেক্ষিতে আমি কিছু বলবো না। আর আমি বাঘ না ভাল্লুক যে আমাকে দেখে ভয় পাচ্ছ? আমি কখনো কারোর সঙ্গে রাগারাগি করেছি, দেখেছো তুমি? না না, সেটা দেখিনি, তারপরেও আমি কেন যাই না তোমাকে ভয় পাই। আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, এবার তুমি বলো। আসলে নয়ন, আমি আমি শুধু এটুকুই বলতে পেরেছিলাম, তারপরে আর বলতে পারছিলাম না, আমতা করছিলাম। আর ঠিক তখনই নয়ন আমাকে বলল, কী হয়েছে প্রিয়াঙ্কা, বলো না কি বলবে। সত্যি কথা বলতে না আমি কেন জানি না বলতে পারছি না। আচ্ছা তুমি একটু চোখ বন্ধ করো না, তাহলে যদি আমি বলতে পারি। নয়ন কিছু একটা ভেবে চোখ বন্ধ করলো, আর তারপর আমি তাকে বললাম, আমি জানি না আমি তোমাকে কি বলবো বা কি বলে কথাটা শুরু করব, তবে আমি শর্টকাটে শুধু একটা কথাই বলতে পারি, আমি তোমাকে খুব ভালোবাসি। আই লাভ ইউ নয়ন। কথাটা শোনার পর নয়ন আস্তে আস্তে চোখটা খুলে আমাকে দেখলো, কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি ঠিক আমাকে কতটা চেনো প্রিয়াঙ্কা? ভালোবাসার জন্য তো পুরোটা চেনা লাগে না, মন থেকেই ভালোবাসার সাড়াটা দিয়ে দেয়। আর যতটুকু ঠিক চেনা দরকার ঠিক ততটুকুই হয়তো বা আমি চিনি তোমাকে, আর বাকিটা না হয় ভালোবেসেই চিনে নেব। তখন নয়ন আমাকে বলল, আমি বাকিদের মতো এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না প্রিয়াঙ্কা, এজন্য হয়তো বা আমার কথায় তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আমি এই জিনিসটা নিয়ে কখনো কারোর সঙ্গে খেলাও করতে চাই না। তাই বলছি, ভালোবাসার শেষ পরিণতি কি তুমি কি বলতে পারো প্রিয়াঙ্কা? ভালোবাসার শেষ পরিণতি বিয়ে করা, সংসার করা, দুজনে একসঙ্গে অনেক স্বপ্ন দেখা, ভালো সময় কাটানো, এটাই তো, তাই না? হ্যাঁ এটাই। কিন্তু প্রিয়াঙ্কা আমি তো এসবের কোনোটাই চাই না, মানে আমি কোনো সম্পর্কে জড়াতে চাই না, কোনো বন্ধনে আবদ্ধ হতে চাই না, আর কাউকে ভালোবাসতে চাই না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথাই বলতে পারি, আমি কখনো বিয়েই করতে চাই না। দেখো ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎ জানে, ভবিষ্যৎ নিয়ে আমি কখনো কথা বলতে চাই না, কিন্তু তারপরেও আমার এটাই ইচ্ছা যে আমি কখনো বিয়েই করব না। আর প্রেম ভালোবাসা নিয়ে না প্রিয়াঙ্কা, আমি কখনো খেলা করতে চাই না। আমাকে যারাই প্রপোজ করেছে আমি শর্টকাটেই তাদেরকে না বলে দিয়েছি।
আর যদি আমাকে প্রশ্ন করো কেন, কিসের জন্য, কোনো প্রশ্নের উত্তরও আমি দিতে চাইবো না, কারণ এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এটা শুধু আমি আমার কাছেই রেখে দিতে চাই। এই কথাগুলো আজ পর্যন্ত আমি কাউকে কখনো বলিনি, শুধু তোমাকে বললাম। যাই হোক, লাস্টে আমি একটা কথাই বলতে চাই, এই ভালোবাসা আমার জন্য না। আই এম সরি প্রিয়াঙ্কা। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের কথাগুলো শুনছিলাম, আর আমার ভীষণ খারাপও লাগছিল, কিন্তু এক মুহূর্তের জন্য আমি নয়নকে দোষ দিতে পারছিলাম না, কারণ ও তো আমাকে ভুলেও কখনো বোঝায়নি যে ও আমাকে ভালোবাসে। আর তাছাড়াও মনে মনে কিন্তু আমি অনেকবার ভেবেছি ও হয়তো এই সম্পর্কটা মেনে নেবে না, এজন্য হয়তো বা আমি ওকে কিছু বলতে পারছি না। তারপরেও একটা প্রশ্ন আমার মনের ভিতরে আসলো, করেই ফেললাম। নয়ন, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করো না। তুমি একটু আগে যে কথাগুলো বললে না, সেই কথার পরিপ্রেক্ষিতেই বলছি। তুমি কি কখনো কোনো মেয়েকে ভালোবেসেছো? আর সেজন্যই কি এরকম? আমার পুরো কথাটা শেষ করতে না দিয়েই নয়ন উত্তর দিল, না না প্রিয়াঙ্কা, আমি সত্যি বলছি, আমি কখনো কাউকে ভালোবাসিনি, আর আমি সেই চোখে কখনো কাউকে দেখিও নি। তবে হ্যাঁ, ভালোবাসার শব্দটা থেকেই কিন্তু আজকে আমি এরকম। কিন্তু ওই যে একটু আগে বললাম কেন, কিসের জন্য, এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, আর এটা শুধু আমার কাছেই থাকবে। চলো নিচে যাই, অনেক কথা বলে ফেলেছি। আরেকটা কথা প্রিয়াঙ্কা, আমি জানি তিন্নিকে গিয়ে হয়তো বা তুমি সব কিছু শেয়ার করবে, কিন্তু আমি যে ভালোবাসার কথাটা বললাম, এই ভালোবাসার কথাটা ওকে শেয়ার করো না। আমি কি বলবো না বলবো সত্যি আমি বুঝতে পারছিলাম না। তারপরেও আমি নয়নের সঙ্গে সঙ্গে নিচে যাই, আর তারপর তিন্নি আমাকে হাত ধরে একটা রুমে নিয়ে যায়। তিন্নি খুব খুশির সঙ্গে আমাকে জিজ্ঞাসা করে, আরে কি হয়েছে প্রিয়াঙ্কা, বলো না, হয়েছে সব ঠিকঠাক? আমি কোনো কথা বলতে পারিনি, শুধু তিন্নিকে জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করলাম। তিন্নি আমাকে একটা পর্যায়ে শান্ত করে একটা জায়গায় বসালো। কি হয়েছে প্রিয়াঙ্কা, সবটা বলো না। আমি জানি উত্তরটা কি, তোমাকে দেখে আমি বুঝতে পারছি, কিন্তু ও কি বলেছে সেটা তো বলো। তিন্নি, আমি একটা ছেলেকে দিনের পর দিন ভালোবাসতে এসেছি। আমি শুধু তার কথা ভেবেছি, সবসময় এটা ভেবেছি যে একটাবার তাকে যদি আমি দেখতে পারতাম। হ্যাঁ, এতে অবশ্য তার কোনো দোষ নেই, কারণ তার দিক থেকে আমি কখনো এমন কোনো ইশারা পাইনি যে এই সম্পর্কটা হবে বা ও আমাকে ভালোবাসবে। কিন্তু তারপরেও আমি তো তাকে ভালোবেসে গেছি, বলো, খারাপ তো আমার লাগবেই। আমি সবটাই জানি প্রিয়াঙ্কা, তারপরও তুমি আগে শান্ত হও, তারপরে বলো কি বলেছে ও। তিন্নি, নয়ন বলেছে ও কখনো বিয়েই করতে চায় না। হ্যাঁ, ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতের ব্যাপার, বাট ও কখনো বিয়েই করতে চায় না, এটাই হচ্ছে ওর মন মানসিকতা। হোয়াট, ও এটা বলেছে? হ্যাঁ তিন্নি, ও এটাই বলেছে। আসলে ওর কথাগুলো শুনে আমার সত্যি এটাই মনে হলো যে ও বিয়ে করতে চায় না। তিন্নি একটু সময় ঠান্ডা হয়ে বসে থাকলো, আর তারপর আমার বলল, দেখো প্রিয়াঙ্কা, আমি বুঝতে পারছি না তাহলে এরপরে আমি তোমাকে কি বলবো বা আমার কি বলা উচিত। আমার সত্যি খারাপ লাগছে, তোমার জন্যও লাগছে আর নয়নের জন্যও লাগছে যে ও নিজের লাইফে এরকম একটা ডিসিশান নিয়ে নিল। আমি নিজেকে একটু সামলে নিয়ে বললাম, আচ্ছা তিনি এসব বাদ দাও, যা হওয়ার তাই হয়েছে। দেখো, এখানে তো নয়নের কোনো দোষ নেই, তাই না? আর আমিও তো একদম বাচ্চা না, তাই না, যে এটা নিয়ে আমি রিয়াক্ট করব, কেন করছো না, কিসের জন্য করছো না। ওর দিকটাও আমার বুঝতে হবে, আর আমার দিকটাও আমি বুঝতে পারছি। যাই হোক, এসব তুমি বাদ দাও, তোমার বিয়ে হয়েছে, এটাই এনজয় করো, কালকে তুমি শ্বশুর বাড়ি যাবে, এটা নিয়ে একটু মজা করো। যাই হোক, এভাবেই রাতটা কেটে গেল। সকালবেলায় তিন্নিকে নিয়ে যাওয়ার টাইমে বাড়ির পরিবেশটাই যেন অন্যরকম হয়ে গেল। বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, সবার চোখেই জল, আর নয়নকেও আমি আজকে যেন একটা অন্য রূপে দেখলাম। তিন্নি যখন নয়নকে জড়িয়ে ধরে কাঁদছিল, তখন নয়নের চোখে জল ছিল, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি, ও সামলে নিয়েছিল। বাড়ির পরিস্থিতি যখন ঠান্ডা হয়ে যায়, তখন আমিও সবার কাছ থেকে বিদায় নিই বাড়ি যাওয়ার জন্য। তখন ভাবলাম না হয় আরেকটা বার নয়নকে দেখে আসি। আমি গিয়ে দেখি নয়ন তিন্নির একটা ছবির দিকে তাকিয়ে আছে। আমি পিছন দিক থেকে গিয়ে বললাম, নয়ন। নয়নের চোখে জল ছিল, চোখ মুছতে মুছতেও আমাকে সাড়া দিল, হ্যাঁ বলো না। আমি বাড়ি যাচ্ছি, প্লিজ আমার দিকে একটু ফিরবে। নয়ন নিজেকে ফ্রেশ করেই আমার দিকে ফিরল। হ্যাঁ বলো। আমি জানি না নয়ন, এই পরিস্থিতিতে তোমাকে কি বলবো, তারপরও আমি বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম অন্তত আরেকটা বার তোমার সঙ্গে আমি দেখা করে যাই। আমি জানি না আর কখনো তোমার সঙ্গে আমার দেখা হবে কি না। যখন থেকে আমি তোমাকে ভালোবাসি, প্রত্যেকটা মোমেন্টে আমি তোমাকে ফিল করতাম, তবে মাঝে মধ্যে না, তোমাকে দেখার জন্য আমি পাগল হয়ে যেতাম। শুধু আমার এটাই মনে হতো যদি একটা বার অন্তত আমি তোমাকে দেখতে পেতাম। যাই হোক, হয়তো অনেক কিছু বলে ফেললাম, আমি আসছি নয়ন, ভালো থেকো। নয়নের মনটা খারাপ ছিল, এই প্রথম ওর চোখে আমি জল দেখেছি।
তিন্নিও একটা কথা বলতো, ওর চোখে আজ পর্যন্ত নাকি কেউ কখনো জলই দেখেনি। তাই ওর কাছ থেকে আমি বেশি কিছু আশা করিনি। তারপরেও নয়ন বলল, প্রিয়াঙ্কা, রাত্রেবেলা হয়তো বা আমি তোমাকে অনেক কিছু বলেছি। আমি আগে কখনো কারোর সঙ্গে এসব নিয়ে কথা বলিনি। আমি জানি তোমার খারাপ লাগছে, তাই আমি আবারও বলছি, আই এম সরি প্রিয়াঙ্কা। দেখবে তোমার লাইফে যে আসবে সেই তোমাকে খুব ভালোবাসবে, যেটা আমি কখনোই পারবো না। সাবধানে যেও আর খুব ভালো থেকো। আমি কথা বলার আর কোনো স্কোপই পেলাম না। আস্তে আস্তেই ওখান থেকে বেরোচ্ছিলাম আর শুধু ভাবছিলাম একটাবার যদি পিছন দিকটা নয়ন ডাক দিত। যাই হোক, সেটা তো আর হলো না। আমি বাড়িতেও চলে আসলাম। নয়নের সামনে আমি ঠিক নিজেকে যতটা সামলে রেখেছিলাম, বাড়িতে এসে আমি ঠিক ততটাই ভেঙে পড়েছি। কি করব না করব আমি সত্যি কিছু বুঝতে পারছিলাম না। আমার চারিদিকটা যেন শুধু অন্ধকারই লাগছিল। আমার এটা মনে হচ্ছিল আমার জীবন থেকে সমস্ত কিছু হারিয়ে গেছে। 2 বছর ধরে আমি শুধু নয়নকেই ভালোবেসে এসেছি। আমি কোথাও না কোথাও জানতাম যে শেষ পরিণতি হয়তো বা নাই হবে, কিন্তু তারপরেও আমি নয়নকে ভালো না বেসে থাকতে পারিনি। যতবার আমি ওকে দেখেছি ততবার নতুন নতুনভাবে আমি ওর প্রেমে পড়ে গেছি। আমার ফোনে নয়নের বেশ কয়েকটা ছবি ছিল। আমি সেই ছবিগুলো দেখছিলাম আর আমার চোখ দিয়ে শুধু জলই পড়ছিল। আমি এটা ভাবছিলাম যে এই ছেলেটাকে কি কখনো আমি নিজের করে পাবো না। আমার খুব নয়নের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল। কি করব, ফোনটা করেই ফেললাম। আমি জানি না আমার নাম্বারটা নয়নের ফোনে সেভ করা আছে কি না, তাই ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে আমি আগে কথা বলে উঠলাম। নয়ন, আমি প্রিয়াঙ্কা বলছি। হ্যাঁ বলো, কি করছো? এই একটু গিটার বাজাচ্ছি। তিন্নির জন্য খারাপ লাগছে? না না, খারাপ লাগার কি আছে, নতুন করে নতুন একটা জীবন শুরু করেছে, এটা তো ভালো লাগারই কথা। যাই হোক, তুমি সাবধানে পৌঁছে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। আচ্ছা ঠিক আছে। এবার আমি ভাবছিলাম মনে হয় ফোনটা কেটে দেবে, তাই আমি সঙ্গে সঙ্গে বললাম, নয়ন তুমি কি ফ্রি আছো? কেন? না মানে একটু কথা বলতাম। ফোনের অপোজিট থেকে নয়ন বলে উঠল, আমি ফ্রিই আছি প্রিয়াঙ্কা, কিন্তু আমি যদি এখন তোমার সঙ্গে কথা বলি তাহলে তোমারই খারাপ লাগবে, আর তোমার কণ্ঠস্বরটাও একটু অন্যরকম লাগছে। আমি জানি প্রিয়াঙ্কা, আমার কথাটা শুনে হয়তো বা তোমার খারাপ লাগবে, আমি তাও বলছি আমি ফোনে এইভাবে কথা বলতে না অভ্যস্ত না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমি বুঝতে পারছিলাম নয়ন এবার ফোনটা রাখতে চাইছে, তাই আমি আর কথা না বাড়িয়ে শুধু বললাম, হুম ঠিক আছে রাখছি, বলেই ফোনটা আমি কেটে দিলাম। সত্যি কথা বলতে নয়নের ওপর আমি রাগও করতে পারছি না, কারণ এখানে তো ওর কোনো দোষ নেই। ও বিয়ে করবে না, ও রিলেশন করবে না, এটা তো ওর ডিসিশান। আগেও তো অনেক মেয়ে ওকে প্রপোজ করেছে, কখনোই তো কাউকে ও হ্যাঁ বলেনি। আমার একটু ভাবা উচিত ছিল যে কেন ও হ্যাঁ বলে না। আর আগেও ওকে যত মেয়ে প্রপোজ করেছে সবাই তো ভালোই ছিল। এই জন্য বলছি, যদি ওর ইচ্ছা থাকতো তাহলে কারো না কারোর সঙ্গে তো ও প্রেম করতো, কিন্তু সেটাও তো ও করেনি। সত্যি আমারই একটু ভাবা উচিত ছিল। আমিও না পাগলের মতো কী সব ভাবছি। যাকে ভালোবাসা যায় তাকে তো এমনিই ভালোবেসে ফেলতে হয়, এত ভাবনা চিন্তা করে হয় নাকি? যাই হোক, এখানে নয়নেরও কোনো দোষ নেই আর আমারও কোনো দোষ নেই। অনসাইড লাভ এটা আমার কাছে সারা জীবন থেকে যাবে। আমি কখনোই নয়নকে ভুলতে পারবো না। সত্যি কথা বলতে আমি নয়নের মতো এমন একটা মানুষ পৃথিবীতে আজও দেখিনি। নয়নের কথা আমার যতবার মনে পড়ে ততবারই শুধু আমার বলতে ইচ্ছে করে, আই লাভ ইউ নয়ন। দেখতে দেখতে 6-7 মাস কেটে গেল। বাড়ি থেকে বেশ কয়েকবার অবশ্য আমাকে বিয়ের কথাও বলেছে, কিন্তু আমি কেন জানি না রাজি হতে পারছি না। তবে যে আমি বিয়ে করব না এরকম কোনো ডিসিশান নিইনি, শুধুমাত্র নিজেকে আরেকটু সময় দিতে চাইছি। তবে সেই সময়টা যে কতদিনের সেটা বলতে পারি না। যখন নিজে থেকে বিয়ে করতে ইচ্ছে করবে তখন করব। তিন্নির সঙ্গে আমার অবশ্য মাঝে মধ্যেই কথা হয়, মাঝে মধ্যে বলবো না, প্রায় ওর সঙ্গে আমার কথা হয়। আর নয়নের সম্পর্কেও ওর কাছ থেকেই খোঁজখবর নিই। নয়ন ঠিক আগে যেমন ছিল তেমনই আছে। ওদের ফ্যামিলি বিজনেস, তাই বাইরে চাকরি বাকরি করার তো কোনো প্রশ্নই ওঠে না। উল্টে ওরা আরও মানুষদের চাকরি দেয়। আজ সকালবেলায় তিন্নির সঙ্গে অবশ্য আমার কথা হয়েছিল, আর সেখানেই শুনলাম যে বাড়ি থেকে নাকি নয়নকে বিয়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। ও সব সময় একা একা থাকতে পছন্দ করে, এজন্য বাড়ির সবাই ভাবছে এবার ওকে একটা বিয়ে দেওয়া উচিত, যাতে ও একজন কথা বলার মানুষ পায় বা তার সঙ্গে সব শেয়ার করতে পারে। 1 সপ্তাহেরও বেশি হয়ে গেছে বাড়ির সবাই মিলে নাকি ওকে শুধু বিয়ে করার কথাই বলছে, কিন্তু ও শুধু না নাই করে যাচ্ছে। ও যদি বলতো আমি এখন না পরে বিয়ে করব, তাহলে হয়তো এই মুহূর্তে এতটা প্রেশার ওর পরে পড়তো না। কিন্তু ও তো এটাই বলছে যে আমি কখনোই বিয়ে করব না, এজন্য প্রেশারটা একটু বেশিই পড়ছে। বাড়ির সবার বোঝানো মোটামুটি কমপ্লিট, কিন্তু কেউ কোনো কিছু করতে পারলো না।
ওই একটাই উত্তর, না আমি বিয়ে করব না। শুধুমাত্র ওর বাবা বাকি আছে। আজকে রাত্রে নাকি ওর বাবা ওর সঙ্গে কথা বলবে। রাত্রেবেলা ওর বাবা ওর রুমে গেল, গিয়ে দেখে লাইট বন্ধ করে শুয়ে আছে। বাবা গিয়ে ওর লাইটটা জ্বালিয়ে দিল। নয়ন, ঘুমিয়ে পড়েছো? নয়ন উঠে বসতে বসতে উত্তর দেয়, না না, ঘুমানোর দেরি আছে, এমনি একটু শুয়েছিলাম। বাবা পাশে গিয়ে বসতে বসতে বলে, শরীর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। কিছু ভাবছিলে নাকি? না না, কিছু ভাবছিলাম না, বলো না কি বলবে। আচ্ছা নয়ন, এমন একটা ডিসিশান কেন নিয়েছো? কোন ডিসিশান? এই যে কখনোই বিয়ে করবে না। আচ্ছা বাবা, কোথাও কি লেখা আছে যে জন্ম নিলেই বিয়ে করতে হবে? মানুষের ভালো লাগা, খারাপ লাগা, ভালো থাকা, এসবের কি কোনো মূল্য নেই? আর তাছাড়াও পৃথিবীতে তো বাবা এরকম অনেক মানুষ আছে যারা বিয়েই করেনি, তো এটা তো এমন কোনো ব্যাপারই না, তাই না? তখন বাবা বলল, হ্যাঁ অবশ্যই এরকম মানুষ আছে, কিন্তু বিয়ে না করারও তো একটা রিজন থাকবে, তাই না? তখন নয়ন বলল, আমি কোনো বন্ধনে পড়তে চাই না, নিজের মতো করে থাকতে চাই। এটা কি একটা রিজন হতে পারে না? তখন বাবা বলে উঠল, নয়ন, জীবনের অর্ধেকেরও বেশি টাইম কিন্তু এখনও বাকি। তোমার আশেপাশের মানুষগুলো তোমার লাইফে ছিল, আছে, থাকবে, কিন্তু তুমি যাকে বিয়ে করবে সে তোমার কাছের মানুষ হয়ে যাবে। সবাই হয়তো কখনো না কখনো ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু তোমার কাছের মানুষটা সমস্ত ব্যস্ততার ভিতরেও আগে সব সময় তোমাকেই দেখবে। আমরা কিন্তু কখনো আমাদের ভবিষ্যৎ দেখতে পারি না, শুধুমাত্র নিজেদের মতো করে ভেবে নিতে পারি। তাই ভবিষ্যতে কি আছে না আছে সেটাও আমরা বুঝতে পারি না। হতে পারে ভবিষ্যতে তোমার কাউকে প্রয়োজন হতে পারে, আবার এমনও হতে পারে তোমার লাইফে যে আসছে ভবিষ্যতে হয়তো তার তোমাকে প্রয়োজন হতে পারে। তাই আবারও বলছি, এরকম ডিসিশন নিস না নয়ন। তার পরিপ্রেক্ষিতে নয়ন বলে উঠল, আচ্ছা বাবা, মায়ের সঙ্গে তো তুমি মাত্র 3 বছর সংসার করেছো, তাহলে পরে কেন তুমি বিয়ে করোনি? তোমার লাইফে কি কারো প্রয়োজন নেই? আমার লাইফের সব থেকে বড় প্রয়োজন তো তোরা দুজন। তোর মাকে আমি খুব ভালোবাসতাম, আর সেই ভালোবাসার উপহার হিসেবে তোদের দুজনকে দিয়ে গেছে। এর থেকে আমি আর বেশি কি চাইতে পারি বলতো? কথাটা বলতে বলতে বাবার চোখে জল চলে আসে। নয়ন সেটা দেখতেও পায়, আর এজন্য এর পরিপ্রেক্ষিতে নয়ন আর কোনো কথাই বলল না। বাবা আস্তে আস্তে নয়নের হাতটা ধরে বলল, আজ পর্যন্ত আমি তোর কাছে কখনো কোনো জিনিস চাইনি, কখনো কোনো জিনিস তোর উপরে আমি চাপিয়েও দিইনি। আজকে বাবা হিসেবে আমি তোর কাছে একটা জিনিস চাই, দিবি? কি বলো? আমাকে কথা দে, তুই বিয়ে করবি। নয়ন কিছুক্ষণ চুপ করে থাকে, কোনো কিছুই বলতে পারছিল না, কারণ বাবাকে এইভাবে তার সঙ্গে কথা বলতে এই প্রথমবার দেখল। যাই হোক, নয়ন একটু সময় চুপ করে থেকে বলল, আমারও একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ, বল না কি কথা? তোমরা যে মেয়েকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। তার সঙ্গে আমি একবার দেখাও করতে যাব, আর তারপর সেই মেয়ে যদি এই বিয়ে করতে রাজি হয় তাহলে আমি অবশ্যই বিয়ে করব। তবে হ্যাঁ, সে যদি রাজি না হয় তাহলে আমাকে আর দ্বিতীয়বার কোনো মেয়ে দেখতে যেতে বলবে না। বাবা, আমি আমার ভালো লাগার উপরে গিয়েও তোমার কথা রাখছি, প্লিজ আর কিছু বলো না। তোমরাই আমাকে বলো আমি কোন মেয়ের সঙ্গে গিয়ে কথা বলবো। বাবা একটু হলেও খুশি তো হলো, কিন্তু পুরোটা হতে পারলো না, কারণ সেই মেয়ের সঙ্গে গিয়েও বা এ কী কথা বলবে সেটাই বুঝতে পারছে না। যাই হোক, বাবা তখন বলল, ঠিক আছে তুই শুয়ে পড়, আমি দেখছি, সবার সঙ্গে গিয়ে কথা বলি। নয়নের ঘর থেকে বেরিয়ে এসে বসার রুমে চলে গেল। সেখানে সবাই অপেক্ষা করছিল যে আদৌ কী কথা হয়েছে। নিচে গিয়ে সবাইকে বলল নয়ন বিয়ে করতে রাজি, কিন্তু ওই যে একটা শর্ত দিয়েছে, সেই শর্তটাও সবাইকে বলল। কথাটা শুনে সবাই এই ডিসিশানই নিচ্ছিল, যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ পরে যদি নয়ন আবার বেঁকে বসে। চেনা জানার ভিতরে কয়েকটা মেয়ের কথাই সবাই বলছিল, কিন্তু এখানে একটু ভেবেচিন্তেই পা ফেলতে হবে, কারণ ওই যে নয়ন বলেছে একটা মেয়েকেই সে দেখবে, আর তার সঙ্গে যে নয়ন কী কথা বলবে সেটাও কেউ বুঝতে পারছিল না। সবাই মিলে একবার রাধিকার কথা বলল। তখন একবার বাবা বলে উঠল, না না, রাধিকার বিয়ে ঠিক হয়ে গেছে। যেহেতু বাবার ফ্রেন্ডের মেয়ে রাধিকা, এজন্য বাবা তার সম্পর্কে এটা জানে। তখন তিন্নি বলল, আমি একটা কথা বলতে পারি? আমার এক ফ্রেন্ড আছে না, প্রিয়াঙ্কা, ও কিন্তু নয়নকে ভীষণ ভালোবাসে। আমার মনে হয় নয়নের সঙ্গেও বিয়ে করতেও রাজি হয়ে যাবে। মামনিও একবার প্রিয়াঙ্কার কথা বলল। মামনির কথা কেউ ফেলে না, তাই একবার ভেবে দেখলো। সবাই বলল, প্রিয়াঙ্কা তো খুব সুন্দর দেখতে,
আর যদি নয়নকে সে ভালোও বাসে তাহলে তার কোনো কথাই নেই। বাড়ির সকলে অবশ্য এরকমই একটা মেয়ে খুঁজছিল যে আগে থেকে নয়নকে ভালোবাসে, কারণ কেউ তো জানে না নয়ন তাকে গিয়ে কি বলবে। তাই যে ভালোবাসে তার কাছে অনেক সময় কঠিন কথাও সহজ হয়ে যায়, কারণ ভালোবাসা সবই করতে পারে। সকলে ভেবেচিন্তে এই ডিসিশনই নিল প্রিয়াঙ্কাকেই তারা দেখতে যাবে। যেমন ভাবা তেমন কাজ। প্রিয়াঙ্কাকে তিন্নি ফোন করে সমস্তটা জানিয়ে দেয় আর তার বাবার নাম্বারটাও নেয়। বাড়ি থেকে প্রিয়াঙ্কার বাবার কাছে ফোনও যায়, প্রিয়াঙ্কার বাবাও রাজি হয়ে যায়। এবার তিনি নয়নের ঘরে গিয়ে নয়নের সঙ্গে কথা বলতে শুরু করে। নয়ন, তোর মেয়ে ঠিক হয়ে গেছে। এত তাড়াতাড়ি ঠিক করে ফেললি? হ্যাঁ, মেয়ে তো হাতের কাছেই ছিল, এজন্য আর দেরি হয়নি। নয়নের শুধু একটাই কথা ছিল, আচ্ছা। তিন্নি বলল, শুধু আচ্ছা? ইচ্ছে করছে না জানতে যে আসলে মেয়েটাকে? সত্যি কথা বলতে ইচ্ছে করছে না, কারণ আমি তো বলেই দিয়েছি তোরা যাকে পছন্দ করবি আমি তাকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তোর ইচ্ছের কোনো প্রয়োজন নেই, আমিই তোকে বলে দিচ্ছি। প্রিয়াঙ্কা। কোন প্রিয়াঙ্কা? কোন প্রিয়াঙ্কা মানে? যে তোকে প্রপোজ করেছিল, তোকে খুব ভালোবাসে, দেখবি তোকে খুব ভালো রাখবে। তখন নয়নের উত্তর ছিল, ও আচ্ছা। যাই হোক, তিন্নি যথারীতি সেখান থেকে বেরিয়ে গেল। পরের দিন সবাই মিলে প্রিয়াঙ্কাদের বাড়িতে গেল। না, নয়ন যায়নি, বাকি সবাই গেছে, তবে দুই বাড়ির থেকেই বেশ পছন্দ হয়েছে। সেদিন রাত্রেবেলায় নয়ন আমাকে ফোন করে। বুঝতেই পারছো ওর ফোনটা দেখে আমি ঠিক কতটা আনন্দ পেয়েছিলাম। আমি ভাবতেই পারছিলাম না যে কখনো নয়ন আমাকে ফোন করতে পারে। যাই হোক, আমি তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করি। হ্যাঁ নয়ন, বলো। কি করছো? কিছু করছি না, তোমার কথাই ভাবছিলাম। আমার কথা আবার কি ভাবছিলে? এমনি কিছু না। প্রিয়াঙ্কা, তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো না। আমার কথা ভাবনা চিন্তা করার আগে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তারপর না হয় ভেবো। আমি আজকে রাত্রে তোমাকে ফোন করেছি একটাই কারণে, কারণ আমিও ভাবছিলাম যে তুমি হয়তো আমার কথা ভাববে, খুব আনন্দও পাবে, আর আমি চাই না সেই আনন্দটা মাটি করতে। তাই বলছি, আমাকে নিয়ে না আগে আগে এত কিছু ভেবো না। আমার সামনাসামনি হও, আমি তোমায় কিছু কথা বলি, তারপর না হয় বাকিটা ভেবো। কালকে সকালবেলায় আমি গাড়ি পাঠিয়ে দেব, তুমি আমাদের বাড়িতে চলে এসো। সামনাসামনি দেখাও হবে, কথাও হবে। ওকে, গুড নাইট। কথাটা বলে ফোনটা কেটে দেয়। আবারও এক চিন্তা আমার ভিতরে কাজ করে, তবে অবশ্য সেই চিন্তাটাকে আমি বেশি গুরুত্ব দিইনি। এটা ভেবেই আনন্দ পাচ্ছিলাম যে ওদের বাড়ির থেকে তো আমাদের বাড়িতে এসেছে বিয়ের কথা নিয়ে, যা হবে দেখা যাবে। কথা মতো পরের দিন সকালবেলায় নয়ন গাড়ি পাঠিয়ে দেয়। আমিও ওদের বাড়িতে যাই, তবে বাড়ির প্রত্যেকটা মানুষ একটু টেনশানে ছিল যে নয়ন আদৌ আমাকে কি বলবে, আদৌ এই বিয়েটা হবে কি হবে না। তাই সবাই আমাকে এটাই বোঝাচ্ছিল নয়ন কিন্তু একটু অন্যরকম। আমরা জানি না নয়ন তোমাকে কি বলবে, তবে আমরা এটা জানি তুমি যে ডিসিশানটা নেবে সেটা একদমই ঠিক ডিসিশান হবে। যথারীতি নয়ন আমাকে ঘরে নিয়ে গেল, আমাকে বসতে বলল, আমিও বসলাম। আর নয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। প্রিয়াঙ্কা, ছাদে গিয়ে আমি তোমায় কিছু কথা বলেছিলাম, আর সেই কথার পরিপ্রেক্ষিতে অবশ্যই তুমি হয়তো বুঝতে পেরেছো আমি কীরকম আর আমি আসলে কি চাই। তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে তখন আমি একটা কথাই বলেছিলাম যে আমি কখনো বিয়ে করতে চাই না। বলতে পারো সেই ডিসিশানটা আমার এখনও আছে, কিন্তু বাবাকে একটা কথা দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে তুমি আর আমি মুখোমুখি। পৃথিবীতে সব থেকে বেশি প্রিয়াঙ্কা আমি আমার বাবাকেই ভালোবাসি। তার বাবার কথার উপরে আমি আর কিছু বলতে পারিনি। আমি তোমার জীবনটা নষ্ট করতে চাই না প্রিয়াঙ্কা, তাই ডিসিশানটা তুমি নেবে। ইন ফিউচার এটা নিয়ে কখনো কিন্তু আমাকে কোনো কথা বলবে না। তুমি যদি চাও এই বিয়েটা হবে, আর তুমি যদি না চাও এই বিয়েটা কখনোই হবে না। তবে বিয়ে করলে আমার মনে হয় না তুমি সুখী হতে পারবে। বিয়ের পরে আমি কিন্তু তোমাকে কিছুই দিতে পারবো না, না স্বামীর অধিকার না স্বামীর ভালোবাসা। বিয়েটা আমি আমার ফ্যামিলির মতে করছি, আমার মতে না। আর তুমি খুব ভালো করেই জানো আমি কোনো বন্ধনে আবদ্ধ হতে চাই না। আমি যেমন আছি ঠিক তেমনই থাকবো। আমি কিন্তু তোমার কোনো চাহিদাও পূরণ করতে পারবো না। আমাকে নিয়ে তুমি কোনো স্বপ্নও দেখো না, আর আমাদের ভিতরে কোনো সম্পর্কও কিন্তু তৈরি হবে না। এটা ভেবো না যে ছেলে হিসেবে আমার কোনো প্রবলেম আছে কি না। না, ছেলে হিসেবে আমার কোনো প্রবলেম নেই, তবে এ সমস্ত কিছু আমি আমার মন থেকে বলছি। দেখো প্রিয়াঙ্কা, আমি কিন্তু তোমাকে একবারের জন্যও বলছি না যে তুমি এই বিয়েটা করো। তুমি যেটা ভাববে, যে ডিসিশানটা নেবে সেটাই কিন্তু হবে। তবে একটা কথা কিন্তু মাথায় রেখো, আমাদের ভিতরে কোনো ধরনের সম্পর্ক হবে না। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। আমি তোমাকে কখনো কোনো কাজেই বাধা দেব না, আর আমি আশা করব তুমিও আমার সঙ্গে
এই সেম কাজটাই করবে। আমি এতক্ষণ বসে বসে নয়নের কথাগুলো শুনছিলাম। ওর কথাগুলো শুনে বেশ ভালোভাবেই বোঝা যাচ্ছিল বিয়েতে ওর বিন্দুমাত্র ইচ্ছা নেই। ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আর সেটাও ভালোবাসার বন্ধনে ফেলে। না ও বিয়ে করতে চাইছে, আর না ও বিয়েতে না বলতে পারছে। দুটানার ভিতরে পড়ে গেছে। এবার আমার ডিসিশনের পালা। আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। কথায় আছে না, যে যাকে ভালোবাসে তার জন্য নাকি সে সব কিছু করতে পারে। আমি এটা বুঝতে পারছিলাম যে আমি যদি বিয়েতে না বলি তাহলে ও হয়তো আরও বেশি খুশি হবে, কারণ ওর কথাবার্তায় আকার ইঙ্গিতে এটাই বোঝা যাচ্ছিল যে এই বিয়েতে প্রিয়াঙ্কা তুমি না বলো। একদিকে নিজের ভালোবাসাটা পাওয়ার ইচ্ছা, আর অন্যদিকে ভালোবাসার মানুষটাকে ভালো রাখার ইচ্ছা। কোন দিকে আমি যাব আমি সত্যিই বুঝতে পারছিলাম না। এরপর একটু স্বার্থপর হয়ে গেলাম। তখন আমি এটাই ভাবলাম যে আমি জানি নয়নকে বিয়ে করলে হয়তো আমি ওর ভালোবাসা পাবো না, কিন্তু যাই হোক সারা জীবনও আমার হয়ে থাকবে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আমাকে যদি জিজ্ঞাসা করো নয়নের এই কথাগুলো শুনে আমার খারাপ লাগছিল কি না, হ্যাঁ অবশ্যই খারাপ লাগছিল। যে কারোরই খারাপ লাগার কথা। ভালোবাসার মানুষটাকে পাওয়ার যে এতগুলো ধাপ থাকবে সত্যি আমি বুঝতে পারিনি। ভালোবাসার মানুষটাকে হয়তো বা আমি পাবো, কিন্তু ভালোবাসা কখনোই পাবো না। ভিতরে ভিতরে যে আমার কি হচ্ছিল সেটা শুধু আমিই জানি, কিন্তু তারপরেও একটা জিনিস আমি বারবার ভাবছিলাম যে যাই হয়ে যাক না কেন নয়নকে তো আমি পাবো। এর থেকে আর বেশি কিছু আমি সত্যিই চাই না। যাকে আমি ভালোবাসি তার সঙ্গে সারাটা জীবন আমি কাটাতে পারবো, যেভাবেই কাটাই না কেন সারাটা জীবন তো একসঙ্গে থাকবো। আর নয়ন তো এমন ছেলে না যে আমাকে ঘৃণা করবে। হ্যাঁ, ভালো হয়তো আমাকে বাঁচতে পারবে না, কিন্তু ঘৃণাও কখনো আমাকে ও করবে না। এভাবেও তো দুটো মানুষ একসঙ্গে সারা জীবন কাটিয়ে দেওয়া যেতে পারে, তাই না? আর আমি জানি ও কখনো আমার সঙ্গে অশান্তিও করবে না, কারণ ও ওই ধরনের ছেলে না। যাই হোক, এভাবেও তো ভালোবাসার পরিণতি হতে পারে। আমি ডিসিশন নিয়ে নিয়েছি, যা হবে দেখা যাবে। আমি নয়নকেই বিয়ে করব। এতক্ষণ ধরে আমি অনেক কিছু ভাবছিলাম, তবে এর ভিতরে নয়ন আমাকে আর কোনো কথা বলেনি। ও ওর মতোই কাজ করছিল। আমার মনে হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, করেই ফেললাম। আচ্ছা নয়ন, একটা কথা বলবো? হ্যাঁ বলো, তবে একটা কথা না। আমি চাই তোমার মনে আজকে যত প্রশ্ন আছে সবটাই করো, কারণ আমি জানি না ইন ফিউচার তোমার সঙ্গে আমার এতক্ষণ ধরে কোনো কথা হবে কি না। কথাটা শুনে আমার একটু খারাপ লাগলো, তাও বললাম, এমন কেন বলছো? আসলে প্রিয়াঙ্কা, তুমি তো আমাদের বাড়িতেও কয়েকদিন ছিলে, আমাকেও অনেক কাছ থেকে দেখেছো। তুমি খুব ভালো করেই জানো যে আমি এতক্ষণ ধরে কারোর সঙ্গে তেমন কোনো কথা বলি না। এজন্যই কথাটা বললাম, অন্য কোনো ব্যাপার না। আমাকে খারাপ ভেবো না প্রিয়াঙ্কা। তোমাকে আমি আগেও একদিন বলেছিলাম যে এক একজন মানুষের এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে, আর আমি ছোটোবেলা থেকেই এরকম। হয়তো এটাই আমার বৈশিষ্ট্য। আজকে তোমার সঙ্গে এতগুলো কথা এই কারণে বলছি, যদি তুমি এই বিয়েতে রাজি হও তাহলে যেন ভবিষ্যতে এই সমস্ত কিছু নিয়ে আমাদের ভিতরে কোনো অশান্তি সৃষ্টি না হয়। সত্যি কথা বলতে আমি সবসময় সব কিছু থেকে না ক্লিয়ার থাকতে চাই। শুধু বিয়ের ব্যাপারটা না, আমার লাইফে যেটা যেটা দরকার আমি সবসময় ক্লিয়ার থাকতে চাই। যাই হোক, তুমি কি বলতে চাইছিলে বলো। কথাটা বলেই ফেললাম। নয়ন, তুমি একটু আগে বললে না যে আমাদের ভিতরে হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক হবে না, কোনো কিছুই হবে না। ঠিক আছে, আমি মানছি কিছু হবে না, কিন্তু ইন ফিউচার কি এমন হতে পারে যে তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করছো বা অন্য কারোর সঙ্গে? আমাকে অবশ্য কথাটা শেষ করতে না দিয়েই নয়ন হেসে উঠল, আর তারপর বলল, আমি যদি চাইতাম না প্রিয়াঙ্কা, তাহলে আমি 1000টা মেয়ের সঙ্গে প্রেম করতে পারতাম। শুধু প্রেম না, আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু এতদিন যখন আমি করিনি তখন তোমার মনে হয় যেভাবেই হোক না কেন তোমার সঙ্গে আমার বিয়ে নামক জিনিসটা যদি হয়, তাহলে তোমার মনে হয় যে তারপরে আমি এসব করব। নয়ন যে কথাগুলো বলল সেই কথাগুলো কিন্তু সত্যি। হ্যাঁ, হতে পারে ও প্রেম ভালোবাসা এসব থেকে অনেক দূরে একা একা থাকতে চায়, নিজের মতো করে থাকতে চায়। সেটা তো কোনো দোষের না। সব কিছু মিলিয়ে নয়ন কিন্তু খারাপ ছেলে না। ওকে আজ পর্যন্ত কখনো আমি কারোর সঙ্গে উঁচু গলায় কথাও বলতে শুনিনি। যাই হোক, আমি নয়নকে বললাম, নয়ন, আমার ডিসিশান নেওয়া হয়ে গেছে। এত তাড়াতাড়ি ডিসিশান নেওয়া হয়ে গেছে? বাড়িতে যাও, নিজের মতো করে ভাবো, তারপরে ডিসিশান নাও প্রিয়াঙ্কা। আর কিছু ভাবার নেই নয়ন, আমার ভাবা হয়ে গেছে। তুমি আমাকে ভালো নাই বা বাঁচতে পারো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। যেভাবেই হোক আমি তোমাকে সারা জীবন ভালো রাখবো। কথা দিলাম, আমি এ বিয়েতে রাজি।
নয়নকে দেখে আমি বুঝতে পারলাম যে কথাটা শুনে নয়নের খুব একটা ভালো লাগেনি। তারপর নয়ন বলল, তুমি জানো প্রিয়াঙ্কা তুমি কি বলছো? তুমি হয়তো আবেগে পড়ে বিয়েটা করতে চাইছো, কিন্তু বাস্তবটা এত সহজ না প্রিয়াঙ্কা। প্রথম প্রথম হয়তো বা তোমার ভালো লাগবে, কিন্তু কতদিন? যখন তোমার আত্মীয় স্বজন পাশের মানুষগুলো হাজারটা প্রশ্ন করবে, যখন তোমাকে আর আমাকে একসঙ্গে বারবার তারা দেখতে পাবে না, তখন তুমি কি করবে? নয়ন, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য আমি সব কিছু সয়ে নিতে পারবো। যে যাই বলুক না কেন তাতে আমার সত্যি কিছু যায় আসে না। আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমার পাশেই থাকতে চাই, আর সারা জীবন তোমার পাশেই থাকবো। তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো। শুধু আমার একটাই কথা, আমাকে কখনো ছেড়ে দিও না নয়ন। সারা জীবন তোমার পাশেই রেখে দিও, এই একটাই অনুরোধ, আর কিছু চাই না। লাস্টে আরেকটা কথা বলতে চাই, আই লাভ ইউ নয়ন। নয়ন হয়তো ভেবেছিল এই বিয়েটা হবে না, তাই আমার কথাগুলো শোনার পর একটু থমকে যায়। কিছুক্ষণ পর বলে, আমি বাবাকে কথা দিয়েছি প্রিয়াঙ্কা, তাই এখানে আর আমি কিছুই বলতে চাইছি না। এবার ডিসিশন তোমার, নিচে যাও, সবাইকে জানাও তুমি কি করতে চাও। আমি রুম থেকে বেরিয়ে আসছিলাম, তখন নয়ন আবারও বলে উঠল, আরেকটা কথা প্রিয়াঙ্কা, আমার বাড়িতে আমি জানিয়ে দেব। এই বিয়েটা যদি হয় তাহলে তোমার বাড়িতে এটা জানিয়ে দিও, কোনো অনুষ্ঠান কিন্তু হবে না, ঘরোয়াভাবে বিয়ের শুধুমাত্র যেটা প্রয়োজন সেটুকুই হবে। কোনো জাঁকজমক অনুষ্ঠান কিন্তু আমি চাই না, কারণ এটা আমার কাছে এমন কোনো খুশির জিনিস না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার বাড়িতে কোনো কিছুর আয়োজন যেন খুব বড় করে না হয়। কথাগুলো শুনতে শুনতে আমি রুম থেকে বেরিয়ে আসলাম। সত্যিই তো, এরকম একটা বিয়ে এত বড় করে অনুষ্ঠান করার তো কোনো মানেই হয় না। আমি নয়নের কথাগুলোয় রাজি হয়ে গেলাম। নয়নদের বাড়িতে সবাই অপেক্ষা করছিল আমি কি বলবো সেটা শোনার জন্য। সবাইকে গিয়ে বলেই দিলাম, হ্যাঁ আমি এ বিয়েতে রাজি। সবাই ভীষণ খুশি হয়েছে। তিন্নি আমার কাছ থেকে কয়েকবার এভাবে ওভাবে শোনার চেষ্টা করছিল নয়ন আসলে আমাকে কি বলেছে, কিন্তু আমি তিন্নিকে বললাম, তিন্নি এখন না, নয়ন আমাকে যে কথাগুলো বলেছে সে কথাগুলো আমি তোমাকে বিয়ের পরে বলবো, এখন বলবো না। আমি কথাটা বলার পর তিন্নি আর কোনো কিছুই শোনার চেষ্টা করলো না। যাই হোক, এরপর নয়নদের বাড়ি থেকে আমাদের বাড়িতে ফোন যায়। আমার মা বাবাকে কালকে এ বাড়িতে আসতে বলে। আমি সেদিন আবার বাড়ি চলে যাই। যথারীতি পরের দিন আমার বাবা মা আরও 2-1 আত্মীয় স্বজন সহ নয়নদের বাড়িতে আসে। নয়নও একবার এসে সবার সঙ্গে দেখা করে যায়, তবে নয়নকে দেখে তো কেউই চোখ ফেরাতে পারছিল না। অবশ্য এত সুন্দর ছেলে কারো তো অপছন্দ হওয়ারও কথা না। আমাদের বাড়ির সবার খুব পছন্দ হয়েছে নয়নকে। যথারীতি বিয়ের একটা ডেটও পড়ে যায়। নয়ন অবশ্য বাড়িতে বলে দিয়েছিল যে এই বিয়েতে কোনো জাঁকজমক অনুষ্ঠান, কোনো লাইটিং, কোনো কিছুই হবে না, শুধুমাত্র বিয়েটাই হবে। তাই বাড়ির লোকের ইচ্ছা থাকলেও নয়নের জন্য তারা কিছুই করতে পারছে না। বিয়ের দিন যত এগিয়ে আসছে আমার মনের ভিতরে ভালো লাগা খারাপ লাগা দুটোই কাজ করছে। তবে খারাপ লাগাটাকে সাইডে রেখে ভালো লাগাটাই এনজয় করছি। তবে এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি নয়নের দিনগুলো একদমই ভালো কাটছে না। এর ভিতরে অবশ্য আমি 2 দিন নয়নকে ফোন করেছিলাম, কিন্তু ও ফোন রিসিভ করেনি। আমি বুঝতে পারছিলাম ওর ভিতরে কি চলছে, এজন্য আমি রাগও করিনি। আর রাগ করেও বা কী হবে, ও তো আর সেটা সামলাতে আসবে না। তবে প্রত্যেক দিন অবশ্য আমার তিন্নির সঙ্গে কথা হচ্ছে, নয়নের খোঁজও নিচ্ছি। এই সমস্ত কিছুতে নয়নের কোনো আগ্রহ নেই। যাই হোক, দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। বিয়ের দিন সকালবেলায় নয়নদের বাড়ি থেকে 3-4টে গাড়ি ভর্তি করে আমাদের বাড়িতে জিনিসপত্র পাঠানো হয়েছে। প্রত্যেকটা জিনিসই ভীষণ দামি, আর আমাকেও সোনা গয়না যেটা যেটা দেওয়ার প্রয়োজন সমস্ত কিছু দিয়েছে। বিয়ের দিনে অবশ্য এমন কিছু ঘটেনি যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। যথারীতি টাইম মতো বিয়েটাও হয়ে গেল। পরের দিন আমি নয়নদের বাড়িতেও চলে আসলাম। আসার পরে যে নিয়ম কানুনগুলো থাকে সেগুলোও হয়ে গেল। বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সঙ্গে ভীষণ মজা করছে, কথা বলছে, গল্প করছে, কিন্তু নয়নের কোনো খোঁজ নেই। খোঁজ নেই বলতে এমনটা না যে ও কোথাও চলে গেছে, মানে ওই যে আমার সঙ্গে লাস্ট কথা হয়েছিল তারপর থেকে এখনও পর্যন্ত আমার সঙ্গে কোনো কথাই হয়নি। বিয়ের টাইমেও আমাদের সঙ্গে তেমন কোনো কথা হয়নি। অবশ্য আমি কথা বলেও উত্তর দিত, কিন্তু আমি কি বলবো নিজেই বুঝতে পারছিলাম না। বিয়ের মতো হচ্ছিল আর আমরা আমাদের মতো ছিলাম। আর ওর যদি কোনো প্রয়োজন না পড়ে তাহলে তো কথা বলেই না, এজন্য আমাদের ভিতরে আর কথাই হয়নি।
বাড়ির কেউ আমাকে 1 মিনিটের জন্য একা ছাড়ছিল না। যাই হোক, নয়নের ঘরে আমাকে নিয়ে আসলো আর তারপর আমার জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় রাখা হলো। নয়নের রুমটা বেশ অনেকটাই বড়। অবশ্য শুধু নয়নের রুম কেনই বা বলছি, এ বাড়ির প্রত্যেকটা রুমই বড়। আর ছেলে মেয়েদের রুমগুলো একটু স্পেশালভাবে তৈরি করা, জামা কাপড় রাখার জন্য আলাদা আলাদা জায়গা করা, সেটা ঘর তৈরি করার টাইমেই করা হয়েছে। কারণ এরা বুঝতেই পারছিল ছেলে মেয়েদের যখন বিয়ে হবে তখন অন্য আরেকটা জায়গা অবশ্যই প্রয়োজন হবে। তাই আমার জামা কাপড় আর নয়নের জামা কাপড় 2 জায়গায় আলাদা আলাদা করে সাজানো থাকে। যাই হোক, আবার গয়নাগাটি রাখার জন্য আলাদাভাবে সিস্টেম করা আছে। আমার সমস্ত শাড়ি কাপড়গুলো একজন এসে বেশ ভালোভাবে গুছিয়ে দিয়ে গেল। সত্যি কথা বলতে এ বাড়িতে কোনো কাজই নিজের করতে হয় না। এত মানুষ আছে হেল্প করার জন্য যে কোনো কাজই নিজের করতে হয় না। তবে নয়নের জামা কাপড়ে কেউ কিন্তু হাত দিতে পারে না, ওই সমস্ত কিছু ও নিজেই করে। আমি স্নান করে নয়নের ঘরে বসেই ছিলাম। অবশ্য আমার সঙ্গে বৌদি, তিন্নি এরা গল্পই করছিল। হঠাৎ করে নয়ন আসে। নয়ন আসার সঙ্গে সঙ্গে সবাই ঘর থেকে বেরিয়ে যায়, কারণ সবাইও এটা বুঝতে পারছিল যে এর ভিতরে নয়নের সঙ্গে আমার কোনো কথা হয়নি। আর এটাও চাচ্ছিল যে একটু যেন নয়ন আমার সঙ্গে কথা বলে, তাই সবাই ঘর থেকে চলে গেল। আমিও ভাবছিলাম নয়ন একবার অন্তত আমার সঙ্গে কথা বলুক, কিন্তু বুঝতে পারলাম কথা বলার কোনো ইচ্ছাই নেই। তাই আমিই বলে ফেললাম, নয়ন তুমি কি ব্যস্ত? নয়ন বলে উঠল, না না, ব্যস্ত না, টায়ার্ড লাগছে। তুমি কি আমার পরে রাগ করেছো? রাগ কেন করব? রাগ করার কি আছে? না মানে বিয়ের আগে আমি তোমাকে 2 দিন ফোন করেছিলাম, তুমি রিসিভ করোনি। আর এর ভিতরেও তুমি আমার সঙ্গে কিছুই বলছো না, এই জন্যই বলছি আর কি। নয়ন একটু সময় চুপ করে থেকে তারপর বলল, আসলে মামুনি বলল আজকে রাত্রেবেলায় নাকি তোমার মুখ দেখতে হয় না। ঘরে এই বইটা ছিল, তাই আমি এটাই নিতে এসেছিলাম। আর হ্যাঁ, আমি তোমার পরে রাগ করিনি। কথাটা বলতে বলতে নয়ন বাইরে চলে যায়। যথারীতি সেদিন রাত্রেবেলায় আমি আর তিন্নি একসঙ্গে থাকি। পরের দিন সকালবেলায় ভাত কাপড়ের অনুষ্ঠান বলো বা যে যে অনুষ্ঠান হয় আর কি, সমস্ত কিছুই হলো। আজকে রিসেপশন পার্টি। পার্টিতেও যে খুব মানুষজন আসে তা কিন্তু না। নয়নদের বাড়ির মানুষজন আর তাদের যে যে আত্মীয় স্বজন না বললে নয় আর কি। আর সবার 2-1 জন করে বন্ধু। আমাদের বাড়ির মানুষজনও আছে। ব্যাস এই কজনকে নিয়েই রিসেপশন পার্টি হলো। আজকে নাকি আবার বাসর রাত, ফুলসজ্জা। যাই হোক, নয়ন একবার দেখেছিল তার বেডটা সাজানো হচ্ছে, তখনই নয়ন বারণ করে দিয়েছিল, তাই আর খাটটাও সাজানো হলো না। রিসেপশন পার্টিতে অবশ্য আমার গা ভর্তি ডায়মন্ডের জিনিসপত্র ছিল। তখন বৌদি আমাকে বলল, এই সমস্ত কিছু খুলে রেখে একটু সিম্পলভাবে নয়নের কাছে সেজে যাও, তাহলে দেখবে ও বেশি খুশি হবে। তখন আমি হঠাৎ করে বলে উঠলাম, ও কোনো কিছুতেই খুশি হবে না বৌদি। কথাটা শুনে বৌদির মুখটা একটু অন্যরকম হয়ে গেল। আর তারপর আমাকে বলল, প্রিয়াঙ্কা তুমি তো নয়নকে খুব ভালোবাসো, আর জানো তো ভালোবাসা দিয়েই ভালোবাসা অর্জন করা যায়, তাই সেটা যতই কঠিন কাজ হোক না কেন। যথারীতি আমাকে ঘরে নিয়ে যাওয়া হলো। আমিও একটু ফ্রেশ হয়ে নিলাম, একদম হালকাভাবেই সেজে আছি। যাই হোক, নয়ন অবশ্য ঘরে আসতে চাইছিল না, কিন্তু না এসেও বা করবেটা কি, এটা তো তারই ঘর, ওকে তো আসতেই হবে। নয়ন অনেক দেরি করে রুমে আসলো। তখন ঘড়িতে টাইম প্রায় ওই 2-2:30 মতো হবে। নয়ন রুমে ঢুকেই আমাকে বলল, কি ব্যাপার, অনেক রাত হয়ে গেছে তো, তুমি এখনও ঘুমাওনি? না, এখনও ঘুমাইনি, ঘুমিয়ে পড়তে পারতে। তখন আমি নয়নকে বললাম, আজকে একটা স্পেশাল রাত, হয়তোবা সেটা তোমার জন্য না, কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল। তাই ভাবছিলাম তোমাকে অন্তত একটু দেখে তারপরে ঘুমাই। নয়ন আর কথা বাড়ালো না, শুধু বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আসলে আমি কোথায় ঘুমাবো। তাই নয়নকে বললাম, আচ্ছা আমি কোথায় ঘুমাবো? নয়ন তখন বলল, আমার এই বেডটা বেশ অনেকটাই বড়, যদি তোমার কোনো প্রবলেম না হয় তাহলে আমরা বেডের 2 সাইডে 2 জন থাকতে পারি, আর যদি তোমার সমস্যা হয় তাহলে আমি সোফায় ঘুমাতে পারি। কথাটা শুনে আমার মনে মনে একটু হাসিই পেল। প্রবলেম আবার আমার? প্রবলেমটা তো তোমার। যাই হোক, তারপর আমি বললাম, না না, আমার কোনো প্রবলেম নেই, শুতেই পারি আমরা। নয়ন অবশ্য সমস্ত কিছু ঠিকঠাক করে নিজের মতো করে শুয়ে পড়ল। ও শুয়ে পড়াতে আমার কোথাও না কোথাও সত্যি খুব খারাপ লাগছিল। তখন আমি নয়নকে বললাম, নয়ন একটু শুনবে? নয়ন উত্তর দিল, কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম না, একটু উঠে বসো না প্লিজ, আমি তোমার সঙ্গে জাস্ট 2টো কথা বলতে চাই। নয়ন উঠে বসে বলল, আচ্ছা বলো। আমি জানি নয়ন,
আজকের রাতটা তোমার কাছে আর 5টা রাতের মতনই সমান। আমি এটা বলছি না যে আমি আজকের রাত নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, না দেখিনি, কারণ তুমিই তো বারণ করেছিলে। কিন্তু তারপরেও ভিতরে ভিতরে তো একটা ভালো লাগা অবশ্যই কাজ করে। হয়তোবা আমাদের ভিতরে কখনোই কিছু হবে না, কিন্তু তারপরেও স্মৃতি হিসেবে আমি আমার কাছে কিছু একটা রেখে দিতে চাই। নয়ন, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? তখন নয়ন বলে উঠল, এমন কিছু জিনিস চেয়েও না প্রিয়াঙ্কা, যেটা আমি দিতে পারবো না বা আমাকে না বলতে হবে। না না, তেমন কিছু আমি কখনোই চাইবো না, শুধু একটা জিনিসই চাই, প্লিজ আমার হাতটা একটু আস্তে আস্তে ধরবে, জাস্ট 2 মিনিটসের জন্য। কথাটা শুনে নয়ন একটু ইতস্ত বোধ করলো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে আস্তে নয়ন প্রিয়াঙ্কার হাতের ওপর হাত দিয়ে তার হাতটা ধরল। নয়ন প্রিয়াঙ্কার হাত ধরাতে প্রিয়াঙ্কা যেন এক অন্যরকম অনুভূতি ফিল করলো। নয়ন প্রিয়াঙ্কার মুখের দিকে তাকালো, তারপর আস্তে আস্তে তার হাতটা সেখান থেকে সরিয়ে নিল আর বলল, আমি জানি প্রিয়াঙ্কা, এটা এমন কোনো কিছু চাওয়া না, কিন্তু কি বলো তো, এই ছোটোখাটো চাওয়া পাওয়াগুলো থেকেই না বড় জিনিসের সৃষ্টি হয়। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ ইন ফিউচার আর এমন কোনো কিছু আমাকে বলো না। আজকে আমি অবশ্য তোমাকে না বলতে চাইনি। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। কথাটা বলে নয়ন নিজের মতো করে শুয়ে পড়ল। আমিও আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি নয়ন বেডে নেই। অবশ্য আমি জানতাম নয়ন সকালবেলায় গার্ডেনে একটু হাঁটাহাঁটি করে। এরপর আমি সকাল সকাল স্নান করে নিলাম। তারপর নিচে গিয়ে সবার সঙ্গে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। এমন টাইমে দেখি নয়ন চলে আসে। নয়নকে দেখে তিন্নি আর বৌদি আমাকে বলল, কি ব্যাপার বলো তো, রাতটা কেমন কেটেছে? সেটা নিয়ে তো কিছু বললে না। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তোমরা দুজনই ওকে আমার থেকে অনেক বেশি চেনো, তাই আমি আর কি বলবো, তোমরাই বলো কেমন কাটতে পারে। নয়ন হেঁটে আসার পরে কিছু একটা খেয়ে নেয়, তাই ওকে খাবার দিতে যাচ্ছিল, আর তখনই আমি বললাম, আমার কাছে দাও, আমি ওকে দিয়ে দেব। যথারীতি খাবার নিয়ে আমি নয়নের কাছে গেলাম। অবশ্য নয়নকে আমি এখন গিয়ে পাবো স্টাডি রুমে। মর্নিং ওয়াক করে এসে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসেছে। আমি গিয়ে দরজায় নক করলাম। নয়ন আমার দিকে তাকিয়ে বলল, এ কি, তুমি খাবার নিয়ে এসছো? বাড়িতে তো অনেক মানুষ আছে। তখন আমি বললাম, কেন, আমি কি তোমার জন্য খাবার আনতে পারি না? এইটুকুও কি করার অধিকার আমার নেই? নয়ন আর তেমন কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে, এখানে রেখে যাও। যাই হোক, কিছুক্ষণ পর নয়ন অফিস চলে যায়, আর তারপর তিন্নি আমার রুমে আসে। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমি তো বলেছিলে যে বিয়ের পর তুমি বলবে নয়ন আসলে তোমাকে কি বলেছিল, এখন বলবে নাকি দেরি আছে? হ্যাঁ, এখনই বলছি। আসলে তিন্নি, নয়ন আমাকে বলেছিল ওর আর আমার ভিতরে কোনো ধরনের কোনো রকম কোনো সম্পর্ক হবে না। ও ওর মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। ও আমার কোনো কাজে বাধা দেবে না আর আমিও ওর কোনো কাজে বাধা দিতে পারবো না। তিন্নি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তার মানে রাতে তোমাদের ভিতরে কিছুই হয়নি? আমি শুধু একটা হাসি দিলাম, আর কিছুই বলতে পারলাম না। সেদিন রাত্রেবেলায় আমি ঘরে বসে আছি। নয়ন অবশ্য একটু পরে রুমে চলে আসে। এসে আমাকে অবশ্য কিছুই বলল না, নিজের মতো করে শুয়ে পড়ল। পরের দিন যখন নয়ন বাইরে যায়, তখন আমি ওর জামা কাপড়গুলো বেশ ভালো করে গুছিয়ে রাখি। অবশ্য নিজেই ভালো করে গুছিয়ে রাখে, তারপরেও আমি আরেকটু ওর জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। এরপর একটা ট্রলি ব্যাগ নিয়ে ঘরের ভিতরে আসলো, জামা কাপড় বের করছিল, আর তখনই বুঝতে পেরেছে যে ওর জামা কাপড়ে হয়তো বা কেউ হাত দিয়েছে। তারপর আমাকে বলল, প্রিয়াঙ্কা, তুমি কি আমার জামা কাপড়ে হাত দিয়েছো? হ্যাঁ, মানে একটু গুছিয়ে রাখছিলাম। কেন, জামা কাপড় তো গোছানোই ছিল। হ্যাঁ গোছানো ছিল, কিন্তু তারপরেও ভাবলাম যে আর একটু গুছিয়ে রাখি। কোনো দরকার নেই প্রিয়াঙ্কা, সত্যি কথা বলতে আমার জিনিসপত্রে কেউ যদি না হাত দেয় তাহলে আমি সব থেকে বেশি খুশি হই, প্লিজ। তার পরিপ্রেক্ষিতে আমি আর কিছুই বললাম না, তবে ওর ট্রলি ব্যাগে জামা কাপড় গোছাচ্ছিল সেটা দেখেই বললাম, আচ্ছা তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, ভালো লাগছে না বেশ কয়েকদিন ধরে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। কোথায় যাবে? লন্ডন, সিঙ্গাপুর, হয়তো এইসব জায়গায় যাব, এখনও ঠিক করিনি। বাড়িতে সবাই জানে যে তুমি এরকম ঘুরতে যাচ্ছ? না, এখনও কাউকে জানাইনি, আজকে অবশ্য জানিয়ে দেব। আর যাব তো আমি কালকে, আর এটা এমন কোনো ব্যাপারই না, কোথাও যাওয়ার কথা বললে কেউ কখনো নাও বলে না। কোথাও না কোথাও প্রিয়াঙ্কার খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু বলতে পারছিল না, কারণ নয়ন তো আগেই সমস্তটা ক্লিয়ার করে দিয়েছে। সবাই এক জায়গায় বসেছিল, আর তখনই নয়ন গিয়ে সবাইকে বলে, আমি অবশ্য কালকে একটু বেরোচ্ছি, 2-1 মাস পরে বাড়িতে ফিরবো। মামনি বলল, কোথায় যাচ্ছিস তোরা? নয়ন বলে, তোরা না মামনি, শুধু আমি। শুধু তুমি?
হ্যাঁ মামুনি, বেশ কিছুদিন ধরে আমার খুব খারাপ লাগছে, তাই আমি একটু ঘুরতে যাচ্ছি। আচ্ছা নয়ন, এই টাইমে যদি তুমি একা একা ঘুরতে যাও সেটা কি কখনোই ভালো দেখায়? আচ্ছা মামুনি, তাহলে আমাকে তোমরা কি করতে বলছো একটু বলো। প্রিয়াঙ্কাকে সঙ্গে করে নিয়ে যাও, দেখবে তোমার ভালো লাগবে। আমার ভালো লাগা কখনো দেখেছো তোমরা? একটাবারের জন্য আমাকে জিজ্ঞাসা করেছো আমার কিসে ভালো লাগবে, আমি কিসে ভালো থাকবো? 25-26 বছর বয়স আমার, কখনো দেখেছো আমার খারাপ লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে? আমি শুধু একটা জিনিসই তোমাদের কাছে চেয়েছিলাম, আর সেটা হলো আমাকে আমার মতো করে একটু ভালো থাকতে দাও। আমি আজও বলছি, প্লিজ আমাকে আমার মতো করে একটু থাকতে দাও। নয়নকে অবশ্য আগে কেউ কখনো এভাবে কথা বলতে দেখেনি, তাই সবারই খুব খারাপ লাগছিল। মামনি নয়নকে গিয়ে জড়িয়ে ধরে, মামনির চোখে জল চলে আসে আর নয়নকে বলে, না দাদুভাই, আমি তোমাকে কখনোই হারাতে চাই না। তুমি যেমন ছিলে তুমি ঠিক তেমনই থাকো, আমি তোমাকে সেইভাবেই দেখতে চাই। হ্যাঁ, তুমি যেটা চাইছো সেটাই হবে। একটু পরে নয়ন সেখান থেকে চলে যায় আর তারপর মামনি নিজের জায়গায় বসতে বসতে বলে, আচ্ছা আমরা কি কোনো ভুল করে ফেললাম? নয়নের ভিতরে অবশ্যই কিছু একটা চলছে, আর না হলেও এরকমভাবে কখনোই কথা বলতো না। সত্যি ওকে একটু টাইম দেওয়া দরকার, ও যেটা চাইছে সেটাই হোক। সবাই অবশ্য মামনির কথায় সায় পড়ল। যথারীতি নয়ন পরের দিন ঘুরতে বেরিয়ে গেল। প্রায় 2-2.5 মাস পরে বাড়িতে ফিরল। এভাবে দেখতে দেখতে 5-6 বছর কেটে গেল আর আমাদের সম্পর্ক ঠিক আগের মতনই আছে। এর ভিতরে নয়ন আরও বেশ কয়েকবার একা একা ঘুরতে গেছে, আমিও ঘুরতে গেছি ফ্যামিলির সঙ্গে। আমার সঙ্গে বাড়ির প্রত্যেকের সম্পর্ক ভীষণ মজবুত, শুধু একজনের সঙ্গে ছাড়া। অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি। যাই হোক, বাড়ির প্রত্যেকে অবশ্যই এই জিনিসটা জানে, এখনও পর্যন্ত আমার আর নয়নের ভিতরে কোনো সম্পর্কই তৈরি হয়নি। প্রত্যেক দিনই দেখি নয়ন আমার আগে ঘুম থেকে উঠে যায়, কিন্তু একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি নয়ন এখনও বিছানায় শুয়ে আছে। আমি অবশ্য ওর গায়ে সচরাচর তেমন একটা হাত দিই না, তাই সাইড থেকে ওকে 2-3 বার ডাকার পরে ও চোখ খুলল। আমি বললাম, তুমি ঠিক আছো তো? এতক্ষণে তো তুমি ঘুম থেকে উঠে যাও, আজকে এখনও শুয়ে আছো? হ্যাঁ, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে তাই আর কি। কেন, কি হয়েছে? না না, তেমন কিছু না, গাটা গরম, এই জ্বর জ্বর আসছে মনে হয়। আমি নয়নের কপালে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর। তারপর আমি মাকে গিয়ে বললাম, এবাড়ির ফ্যামিলি ডক্টর আছে, তাকে কল করা হলো। মামনি অবশ্য সবটা দেখছিল, সবটা শুনলো। তারপর বাড়িতে ডক্টর আসার পর তার সঙ্গে কথা বলল। একটা হেল্প করতে হবে, পারবেন? হ্যাঁ ম্যাম, বলুন না কি হেল্প। প্রথমে আপনি নয়নকে একটু ভালো করে দেখবেন, যদি দেখেন যে শুধু সিম্পল জ্বর হয়েছে তাহলে জ্বরটা তাড়াতাড়ি সারানোর দরকার নেই। প্রয়োজন হয় এমন ওষুধ দেন যাতে 2-3 দিনের জন্য জ্বর আরেকটু বেশি হয়। অবশ্য ও সেটা শরীরে সইতে পারবে এরকম। তারপরে এমন ওষুধ দিন যাতে সেরে যায়। ডাক্তারবাবু কোনো প্রশ্ন না করেই মামনির কথায় সায় পড়ল আর তারপর নয়নকে দেখতে এলো। যেমন কথা ঠিক তেমনই কাজ, ওষুধের মাত্রাটা জ্বরের জন্য একটু বাড়িয়ে দিল। আর নয়নকে সুস্থ করার দায়িত্ব পড়ল প্রিয়াঙ্কার, কারণ জ্বরটা যদি স্বাভাবিক থাকতো তাহলে নয়নের কাজবাজ নয়ন নিজেই করে নিতে পারত। এজন্যই তো মামনি বুদ্ধি করে জ্বরটা একটু বাড়িয়ে দিল, যাতে দুজন একটু কাছাকাছি আসতে পারে। আর হলো ঠিক তেমন, নয়নের হাত পা মুছিয়ে দেওয়া, তার সমস্ত যাবতীয় কাজই প্রিয়াঙ্কা করছে। একদিন সকালবেলায় নয়ন উঠে দেখে সে প্রিয়াঙ্কার কোলে তাকে ধরে ঘুমিয়ে আছে। আর প্রিয়াঙ্কা যে কখন নয়নের কাছে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল প্রিয়াঙ্কা নিজেও সেটা জানে না। নয়ন উঠে প্রিয়াঙ্কাকে কয়েকবার ডাক দিল, প্রিয়াঙ্কাও উঠে গেল। প্রিয়াঙ্কা উঠে বলল, আসলে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। প্রিয়াঙ্কা, তুমি কি সারা রাত এখানেই বসেছিলে? হ্যাঁ, কেন? না না, কিছু না, আমাকে সুস্থ করতে করতে তো তুমি নিজেই অসুস্থ হয়ে পড়ছো। না না, আমার কিছু হবে না, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই মাথায় গায়ে হাত পায়ে একটু হালকা হালকা ব্যথা, এই আর কি। যাই হোক, তুমি ফ্রেশ হয়ে এসে একটা ঘুম দাও। এই কদিন ধরে তো মনে হয় ভালো করে ঘুমাতে পারছো না, যাও ফ্রেশ হয়ে আসো। প্রিয়াঙ্কা তখন বলল, আরে না, আমার কিছুই হয়নি, তুমি টেনশন করো না। নয়ন একটু রেগে গিয়ে বলল, আরে যেটা বলছি সেটা করো না। নয়নের এই অর্ডার ভরা কণ্ঠস্বরটা শুনে আমার ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছিল যেন এটাই তো আমি চাই। তাই আর কিছু না বলে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। নয়নও উঠে ফ্রেশ হয়ে নিল। ওর শরীরটা অবশ্য আগের থেকে বেশ অনেকটাই ভালো, কিন্তু এবার আমার শরীরটা হঠাৎ করেই খারাপ হতে লাগলো। সকালবেলায় ঘুমাতে এসেছিলাম, ব্যাস একটু সময় ঘুমিয়েছি, তারপরে আর ঘুমাতে পারলাম না, গা হাত পা গরম হয়ে গেছে। নয়ন অবশ্য আজকে রুমেই ছিল, আমাকে দেখে ওরও একটু অন্যরকম মনে হলো, তাই জিজ্ঞাসা করলো, তোমার কি খুব খারাপ লাগছে প্রিয়াঙ্কা? হ্যাঁ, এবার মনে হয় আমারই জ্বর আসবে। নয়ন আমার কপালে হাত দিয়ে বলল, তোমারও তো এখন প্রচণ্ড জ্বর,
দাঁড়াও, আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করছি। রীতিমতো ডক্টরও বাড়িতে আসলো। সমস্ত কিছু দেখে আমাকে ওষুধ দিল, বলল 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে এবারও সেই একই কাজ করলো মামনির কথা মতো। যেহেতু প্রিয়াঙ্কার খুব জ্বর হয়েছে, এজন্য রাত্রেবেলায় নয়ন প্রিয়াঙ্কার খুব কাছাকাছি ছিল। নয়ন প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার কি খুব খারাপ লাগছে? এতক্ষণ লাগছিল, এখন লাগছে না কেন? জানো তো নয়ন, আমার এটাই মনে হচ্ছে এই জ্বরটা যেন তাড়াতাড়ি না সারে, বেশ কয়েকদিন থাকুক। নয়ন কথাটা শুনে একটু হেসে বলল, তাই না? কী কারণে বেশ কয়েকদিন জ্বর থাকবে? যাতে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি, তুমি আমার পাশে থাকবে, আমি একটু ভালো করে দেখব, ব্যাস এটাই, আর কোনো চাওয়া পাওয়া নেই। নয়ন কথাটা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি জ্বর থেকে ওঠো, তারপরে তোমার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে গল্প করব। ওকে, তবে হ্যাঁ, এখন ঘুমিয়ে পড়ো। এখন যদি আর একটা কথা বলো তাহলে কিন্তু আর গল্প করব না। না না, আমি ঘুমিয়ে পড়ছি। তুমি আমার সঙ্গে যে একটু গল্প করবে, এর থেকে ভালো নিউজ আমার কাছে আর কিছু হতেই পারে না। জানো তো, তোমার কথা বলার পরিবর্তে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিতে রাজি। নয়ন বলল, আচ্ছা ঠিক আছে, এখন তো ঘুমাও। কথাটা শোনার পর প্রিয়াঙ্কা চোখ দুটো বন্ধ করে নিল। আস্তে আস্তে প্রিয়াঙ্কা ঘুমিয়েও পড়ল। হঠাৎ করে নয়ন প্রিয়াঙ্কার মুখের দিকে তাকালো। কয়েকটা চুল প্রিয়াঙ্কার মুখে এসে পড়ছে। নয়ন আস্তে আস্তে করে চুলগুলোকে সরিয়ে দিতে লাগলো। নয়ন প্রিয়াঙ্কাকে বেশ কিছুক্ষণ ধরে দেখতে লাগলো। মনে হচ্ছে যেন প্রিয়াঙ্কার মুখের প্রত্যেকটা জায়গা নয়নকে আকর্ষণ করছে। নিজের অজান্তেই নয়ন প্রিয়াঙ্কার কপালে একটা কিস করতে যায়। তারপর কি যেন একটা ভেবে নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। লাস্ট 6 মাস ধরে নয়ন প্রিয়াঙ্কাকে একটু একটু অন্যরকম চোখে দেখতে শুরু করে, আর জ্বরটা যেন তাদেরকে আরেকটু কাছে নিয়ে আসলো। এরপর নয়নও আস্তে আস্তে প্রিয়াঙ্কার পাশেই ঘুমিয়ে পড়ল। যথারীতি পরের দিন সকালবেলায় প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেখে নয়ন তার পাশেই শুয়ে আছে। আজকে দুজন আর দুই মেরুতে নেই। এটা দেখে প্রিয়াঙ্কার ভীষণ ভালো লাগলো। সে নয়নের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা হাসি দিল। তারপর বিছানা থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। হ্যাঁ, আগের দিনের তুলনায় আজকে শরীরটা বেশ ভালো। কিছুক্ষণ পরে নয়নও ঘুম থেকে উঠে যায়। তারপর সে প্রিয়াঙ্কাকে বলে, কি ব্যাপার, অসুস্থ শরীর নিয়ে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলে? না না, আমাকে আর অসুস্থ বলো না, এখন আমি একদমই ঠিক আছি। আচ্ছা, ঠিক থাকলেই ভালো। তারপর নয়ন নিজে ফ্রেশ হয়ে গার্ডেনে চলে যায় হাঁটতে। ও সকালবেলায় হেঁটে আসার পর ফ্রেশ হয়ে চলে যায় স্টাডি রুমে। আজও তার ব্যতিক্রম হলো না। স্টাডি রুমে গিয়ে ভিতর থেকে আজকে দরজাটা লক করে দিয়েছে। জানি না ওর ভিতরে ও কী করছে। একটু পরে দেখি দরজাটা খুলে ওর রুমে চলে এসছে। এসেই শুয়ে পড়েছে। চোখ দুটো ছলছল করছিল। আমি বুঝতে পারছিলাম না ওকে কিছু জিজ্ঞাসা করব নাকি করব না। ওকে দেখে অবশ্য কিছু জিজ্ঞাসা না করে আমি আর পারলাম না। আচ্ছা, তোমার শরীরটা কি আবারও খারাপ লাগছে? না না, তেমন কিছু না, এমনি। আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি কিছু হয়েছে? নয়ন বলল, আমার আবার কি হবে, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। নয়ন আমাকে তেমন একটা কিছু বলতে চাইলো না। অবশ্যই এটা স্বাভাবিক, ও কখনোই তেমন একটা কিছু বলতে চায় না। তবে এটা বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে ওর মনটা খারাপ। বিয়ের পর অবশ্য প্রথমবার ওকে আমি এরকম অবস্থায় দেখছি। আর সত্যি কথা বলতে আমার সাহসও হচ্ছে না ওকে কিছু জিজ্ঞাসা করতে। এমনটা কিন্তু না যে ওকে জিজ্ঞাসা করলে ও রাগ করবে, হয়তো বা উত্তর দেবে না, কিন্তু রাগ কখনোই করবে না। সত্যি কথা বলতে এরকমভাবে দেখে না ওকে আমার একদমই ভালো লাগছে না। তাই আমি ওর পাশে গিয়ে বসলাম। নয়নের চোখে হালকা হালকা জল দেখলাম, আর সেটা দেখে যেন আমার চোখেও জল চলে এলো। নয়ন আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কিছু না, তোমার চোখে জল দেখে আমার চোখেও জল চলে আসলো। কি হয়েছে তোমার? তোমাকে এরকম দেখতে না আমার সত্যিই ভালো লাগছে না। আমার সঙ্গে তুমি হয়তো বেশি কথা বলো না, আমার সঙ্গে তুমি কোনো টাইমও কাটাও না, হয়তো বা আমার কোথাও না কোথাও একটু খারাপ লাগে, কিন্তু কি বলো তো, আজকে না তার থেকে বেশি খারাপ লাগছে তোমার চোখে জল দেখে। আমাকে কি বলা যায় কি হয়েছে তোমার? আমি অবশ্য তোমাকে জোর করব না, কিন্তু বিশ্বাস করো আমার সত্যিই ভালো লাগছে না তোমাকে এভাবে দেখে, তাই জিজ্ঞাসা করলাম। নয়ন একটু উঠে বসে বলল, তেমন কিছু না প্রিয়াঙ্কা, হয় না মাঝে মধ্যে মানুষের ভালো লাগে খারাপ লাগে, তো এমনি খারাপ লাগছিল সেজন্য। তখন প্রিয়াঙ্কা বলল, আমি জানি তুমি আমার সঙ্গে সত্যটা বলছো না, যাই হোক আমি তোমাকে জোর করব না, তবে আমাকে যদি কখনো কোনো অধিকার দাও তাহলে আমি তোমাকে একটাই প্রশ্ন করব, আর আমি জানি সেই প্রশ্নের সঙ্গে না আজকের দিনটাও জড়িত, মানে তুমি সেটা নিয়েই আজকেও ভেবেছো, তাই তোমার চোখে জল। তখন নয়ন বলে উঠল, আচ্ছা তুমি জানো কোন কারণে আমার চোখে জল? প্রিয়াঙ্কা একটু পরে বলল, হ্যাঁ,
হয়তো বা আমি জানি এতদিন ধরে তোমার সঙ্গে আমি থাকছি, আর এইটুকু যদি আমি না বুঝতে পারি তাহলে কিসের ভালোবাসা বলো তো? আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর বললাম না এত দিন ধরে এত কাছে আছি তোমার, আর তোমাকে আমি বুঝতে পারবো না? এটা কখনোই হতে পারে না। তখন নয়ন বলল, আচ্ছা ঠিক আছে, তুমি গেস করো তো, তুমি যদি ঠিক গেস করতে পারো তাহলে অবশ্যই তোমার প্রশ্নের উত্তর আমি দেব। তখন প্রিয়াঙ্কা একটু থেমে গিয়ে বলল, ভালোবাসা। অট্টার কথা কি তোমার মনে আছে? আমি ছাদে যেদিন তোমাকে প্রপোজ করেছিলাম তখন কিন্তু একবার এই অর্থটাই তুমি ব্যবহার করেছিলে, আর তার সঙ্গে বিয়ে না করারও সম্পর্ক ছিল। এজন্যই বলছি, তোমার আজকেও খারাপ লাগার পিছনে ওই স্টোরিটাই আছে। এত দিন ধরে আমি তোমাকে এত কাছ থেকে দেখছি, তোমার চোখের জল ভীষণ দামি, সচরাচর সেটা আসে না। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস আছে যেটা মনে পড়লে তুমি আর চোখের জল ধরে রাখতে পারো না। এজন্যই বলছি, এই চোখের জলের সঙ্গে সেই ভালোবাসারই সম্পর্ক আছে। নয়ন বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিল, কারণ প্রিয়াঙ্কা ঠিক কথাটাই বলেছে। একটু সময় পর নয়ন প্রিয়াঙ্কার হাতটা ধরে একটা ছবির সামনে নিয়ে যায়। নয়নের ঘরে তার মায়ের অনেক বড় একটা ছবি আছে, আর সেই ছবির সামনেই প্রিয়াঙ্কাকে নিয়ে যায়। আর তারপর প্রিয়াঙ্কাকে বলে, জানো তো প্রিয়াঙ্কা, এই পৃথিবীতে সব থেকে বেশি আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু আজও তার সামনে গিয়ে কখনো আমি বলতে পারিনি। এই যে তোমাকে বিয়ে করেছিলাম, এটার পিছনেও আমার বাবা ছিল। বাবা যদি না থাকতো তাহলে হয়তো আমি কোনো দিনই বিয়ে করতাম না। সবাই আমাকে একটা কথাই বলে, যখন নাকি আমি তেমন একটা বুঝতাম না তখনও নাকি আমি এরকমই ছিলাম, কারোর সঙ্গে তেমন একটা খেলতেও চাইতাম না, আমি আমার মতো থাকতেই পছন্দ করতাম। এক কথায় বলা যায় এই জিনিসটা আমার জন্ম থেকেই পাওয়া। কিন্তু যখন আমি বুঝতে শিখেছি তখন আমি একটা জিনিস দেখি, আর সেটা হলো আমার বাবার চোখে জল। বাবা কাজের সূত্রে আমেরিকায় গেছিল, আর সেখানেই বেশ কিছুদিন ছিল। বাবা যখন বাড়িতে আসলো তখন আমার ভীষণ আনন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম বাবার সঙ্গে গিয়ে একটু কথা বলে আসি, বাবাকে একটু জড়িয়ে ধরবো। যেমন ভাবা তেমন কাজ, আমিও দৌড়ে চলে আসছিলাম বাবার কাছে। বাবার ঘরের দরজাটা অবশ্য খোলা ছিল, তো আমি যখন আসি তখন আমি দেখছিলাম বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কথা বলছে। আমেরিকাতে গিয়ে সে কি কি করেছে বা তার যা যা বলতে ইচ্ছে করছে সমস্ত কিছু যেন মায়ের সামনে উজাড় করে দিচ্ছে। আর কথা বলতে বলতে বাবা মায়ের সামনে কেঁদেও ফেলেছিল। দুই একবার অবশ্য আমি বাবাকে বলতেও শুনেছিলাম, মাকে বলছিল কেন চলে গেলে আমাকে এইভাবে একা রেখে। তখন অবশ্য আমি আর বাবাকে কিছু বলতে পারিনি। বাবার চোখে জল দেখে আমার চোখেও জল চলে এসেছিল, তাই আমি ওখান থেকে আবার চলে যাই। এরকমভাবে আমি পরপর 2-3 দিন বাবাকে ফলো করতে লাগলাম। যখনই বাবা অফিস থেকে বাড়িতে আসে তখনই বাড়িতে এসে দেখি মায়ের সঙ্গে কথা বলে। মাঝে মধ্যে মায়ের সঙ্গে কথা বলতে বলতে কণ্ঠটা ভারী হয়ে যায়, আবার মাঝে মধ্যে কেঁদেও ফেলে। বাবাকে এরকম পরিস্থিতিতে দেখে আমি একদিন একা একা ভীষণ কান্নাকাটি করেছিলাম। আমার মনে হয় বুঝতে শিখে আমি সেদিনই সব থেকে বেশি কেঁদেছি। তারপর আমার মনের ভিতরে সবসময় একটাই প্রশ্ন কাজ করতে থাকে, মা কি করে মারা গেছিল। এরপর আমি শুনি মায়ের ব্রেন টিউমার হয়েছিল। প্রথম দিকে অবশ্য তেমন একটা কেউ বুঝতে পারেনি, তবে মা যখন প্রেগনেন্ট ছিল তখনই কিন্তু মায়ের মাঝে মধ্যে একটু মাথা ব্যথা করতো। এরপর একদিন মা ডক্টরের কাছে যায়। ডক্টর অবশ্য এটাই বলে যে এখন তো প্রেগনেন্সির টাইম, সো এরকম একটু একটু হয়, ওটা কোনো ব্যাপারই না। কিছুদিন পরে পরীক্ষা করে দেখে মায়ের টুইন্স বেবি, আর তারপর শরীরটা আরও একটু খারাপ হতে শুরু করে। মাথায় যে খুব বেশি ব্যথা করতো তেমনটা কিন্তু না, এজন্য প্রেগনেন্সিটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, মাথায় ব্যথাটাকে না। মাথার জন্য কিন্তু অতিরিক্ত কোনো লক্ষণ কখনোই দেখা যায়নি। যাই হোক, এভাবেই কিন্তু 9-10 মাস কেটে গেল। আমাদের জন্ম হওয়ার কিছুদিন পরে কিন্তু মায়ের প্রচণ্ড মাথা ব্যথা শুরু করে, আর তখনই ডক্টর রোগটা ধরতে পারে, কিন্তু হাতে বেশি টাইম ছিল না তখন। বিদেশেরও অনেক বড় বড় ডক্টর দেখানো হয়, কিন্তু শেষ রক্ষার হয়নি। জানো তো প্রিয়াঙ্কা, এই জন্য না মায়ের মৃত্যুর পিছনে সবসময় আমার এটাই মনে হয় যে আমিই দোষী। হতে পারে এতে আমার নিজের কোনো হাত নেই, কিন্তু যখন আমি ঠিক বুঝতে শিখেছি তখন থেকে এই জিনিসটা আমার ভিতরে ভিতরে কাজ করতে শুরু করে। মায়ের সঙ্গে বাবা মাত্র 3 বছর সংসার করেছে, আর তারপরে একাকিত্ব সেই জীবন। সব কথার শেষ কথা কি জানো তো প্রিয়াঙ্কা, আমার এখনও মনে হয় যে আমার জন্মই মায়ের মৃত্যুর কারণ। আমি যদি তখন পেটে না থাকতাম তাহলে মা এখনও এই পৃথিবীতে থাকতো। আগেই তো বললাম, হতে পারে যে এর ভিতরে আমার কোনো হাত নেই, কিন্তু কি বলতো, ছোটোবেলা থেকে যে জিনিসটা আমি বুঝতে বুঝতে বড় হয়েছি না, সেই জিনিসটা কখনোই মন থেকে সরানো আমার পক্ষে অন্তত সম্ভব না। আর তারপর এই যে বাবার খারাপ লাগা, একা থাকা, এই সমস্ত কিছুর জন্য না আমার সব সময় এখনও পর্যন্ত নিজেকেই দোষী মনে হয়। আর এসব না হয় তুমি বাদই দাও। আচ্ছা প্রিয়াঙ্কা, তুমিও একটু ভেবে দেখো তো, কোথাও না কোথাও সত্যি কি আমার কোনো হাত নেই?
আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এক দৃষ্টিতে নয়নকে দেখছিলাম আর ওর কথাগুলো শুনছিলাম। ওর ভিতরে কি চলছে আমি সত্যিই বুঝতে পারছি। মানছি এতে ওর কোনো হাত নেই, ওর কোনো দোষও নেই, কিন্তু কি বলতো, ছোটবেলার অনেক কিছুর প্রভাব কিন্তু আমাদের ভিতরে থেকে যায়, আর নয়নও তার থেকে ব্যতিক্রম নয়। নয়ন এই কথাগুলো বলছিল আর ওর চোখ দিয়ে শুধু জল পড়ছিল। আবার নয়ন বলে উঠল, আর আজকে আমার কেন খারাপ লাগছিল জানো প্রিয়াঙ্কা? আজকে আমার এই কারণে খারাপ লাগছিল যে দুদিন আগে আমার জ্বর হয়েছিল, তুমি সব সময় আমার পাশে ছিলে, কখনো কিন্তু আমার পাশ থেকে সরোনি। বাবারও তো শরীর খারাপ হয় না, বাবারও তো জ্বর হয়, কিন্তু বিশ্বাস করো আজ পর্যন্ত কখনো আমি বাবার অসুস্থতার কথা একবারের জন্যও শুনিনি। আচ্ছা, সত্যি কি এখনো পর্যন্ত বাবা কখনো অসুস্থ হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু দেখো কখনো কিন্তু বাবা কাউকে কিচ্ছু বলে না। হ্যাঁ, আর যদি মা থাকতো তাহলে তো নিশ্চয়ই বাবারও এরকম পাশে থাকতো, তাই না? আমি মানছি বাড়িতে অনেক মানুষ আছে বাবাকে কেয়ার করার জন্য, কিন্তু তুমি যেভাবে আমার পাশে ছিলে অন্তত সেইভাবে তো বাবার পাশে কেউ থাকবে না। কিছু কিছু সিচুয়েশান আসলে না সবসময় নিজেকেই দোষ দিতে ইচ্ছে করে, আর সত্যি ভীষণ খারাপও লাগে। প্রিয়াঙ্কা, আমি ছোটোবেলা থেকেই অন্যরকম, আর এই সমস্ত কিছু আমার ভিতরে ঢুকে না আমি আরও অন্যরকম হয়ে গেছি। আর এই জন্যই তো এই প্রেম, সম্পর্ক, বিয়ে, এই কোনো কিছুই আমার কখনোই ভালো লাগে না। আমার কারোর সঙ্গে মিশতেও ইচ্ছে করে না, নিজের মতো করে থাকতে আমার বেশি ভালো লাগে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি আর আমি কেনই বা এরকম। ওর কথাগুলো শুনতে শুনতে না আমারও ভীষণ খারাপ লাগে। যাই হোক, একটা পর্যায়ে আমি ওর কাছে গিয়ে ওর চোখের জলটা মুছিয়ে দিতে যাই, আর ঠিক তখনই নয়ন নিজের অজান্তেই আমাকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে। আমি বুঝতে পারছিলাম নয়ন কাঁদছিল। একটু পরে আমাকে ছেড়ে সরি বলে চোখের জলটা মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। আমি অবশ্য বুঝতে পারছিলাম ও এখন অফিস রুমে যাবে। বাড়িতেই একটা অফিস রুম আছে, মাঝে মধ্যে সেখানে বসে অফিসের কাজ করা হয়। একটু পরে অবশ্য আমিও সেখানে যাই, কিন্তু ততক্ষণে নয়ন নিজেকে সামলে নিয়েছিল। আমি যাওয়ার একটু পরেই নয়ন বলল, আমি ঠিক আছি প্রিয়াঙ্কা, আজকে তো আর আমি অফিস যাইনি, এজন্য এখানে বসে বসে কিছু কাজ করছিলাম, তুমি যাও। কথাটা শুনে আমি অবশ্য ওখান থেকে চলেই আসছিলাম, আর ঠিক তখন নয়ন আমাকে বলল, প্রিয়াঙ্কা, আমি যে কথাগুলো আজকে তোমাকে বললাম এই কথাগুলো কিন্তু তুমি কখনোই তিন্নিকে বলো না। আমি তখন নয়নকে বললাম, না না, তুমি টেনশন করো না, আমি কখনোই কোনো পরিস্থিতিতে তিন্নিকে এই কথাগুলো বলবো না। তুমি কাজ করো, আমি আসছি। কথাটা বলে আমি সেখান থেকে বেরিয়ে আসলাম। সেখান থেকে এসে বাইরে আমি একটা সোফার উপর বসে থাকি। বাড়িতে অবশ্য আজকে তেমন কেউ নেই। সকলে থাকলে তাদের সঙ্গে বসে হয়তো গল্প করতে পারতাম। যেহেতু আমি একা একা আছি তাই বুঝতে পারছিলাম না তখন আমি কি করব। যখন আমি একা একা থাকি তখন আমার সব থেকে বেশি ভালো লাগে নয়নের কথা ভাবতে। ওর সঙ্গে আমার যেমনই সম্পর্ক হোক না কেন, ও তো আমার হাজব্যান্ড। আমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হলো নয়ন। তখন আমি বসে বসে ভাবছিলাম, নয়নের সামনে দাঁড়িয়ে আমি বেশিক্ষণ ধরে নয়নের সঙ্গে কথা বলতে পারি না, কারণ ও সেই টাইমটুকু দেয় না। কিন্তু ওকে তো আমি কিছু লিখতে পারি। লেখাটা যদি ওর সামনে থাকে তাহলে তো অবশ্যই সে পুরোটাই পড়বে। যাই হোক, আমার যেমন ইচ্ছা হলো আমি ঠিক তেমনটাই করলাম। বলা যায় আমি তাকে একটা চিঠি লিখলাম। আমাদের রুমের বেডটাকে বেশ ভালো করে গুছিয়ে মাঝখানে চিঠিটা রেখে তার উপর আমি একটা লাল গোলাপ ফুল রেখে দিলাম। কিছুক্ষণ পর নয়ন রুমে ঢোকে, তারপর দেখে বেডের উপর একটা গোলাপ ফুল। গোলাপ ফুলটা দেখে সেদিকেই নয়ন এগিয়ে যায়। গোলাপ ফুলটা হাতে নিয়ে দেখে তার নিচে একটা কাগজে কিছু লেখা আছে। কাগজটা তুলে সে পড়তে শুরু করে, আর নয়ন বুঝতেও পারে এই লেখাটা প্রিয়াঙ্কার। আমি জানি নয়ন, আজকে তোমার ভীষণ খারাপ লাগছে, কিন্তু আমি এটা জানি না যে আমি কি করলে তোমার ভালো লাগবে। তোমার ভালো লাগা, তোমার ভালো থাকা, এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার লাইফে আর কিছুই নেই। আমাদের ভিতরে যে সম্পর্কই থাকুক না কেন, তুমি আমাকে যেভাবে রাখতে চাও আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত শুধু সেভাবেই আমি তোমার পাশে থাকতে চাই। তোমার সমস্ত খারাপ লাগার সঙ্গী আমি হতে চাই। আমি তোমার কাছ থেকে আর কিছুই চাই না, বিশ্বাস করো। যেভাবে আমাদের ভিতরে সম্পর্ক আছে না, ঠিক সেভাবে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। এর থেকে বেশি কিছু চাই না। শুধু একটা জিনিসই আবারও বলতে চাই, আই লাভ ইউ নয়ন, আমি তোমাকে ভালোবাসি। আর এই কথাগুলো হঠাৎ করে তোমাকে কেন বলছি আমি একদমই জানি না। শুধু একটা কথাই জানি, ভালোবাসার মানুষের সঙ্গে যখন যেটা বলতে ইচ্ছে করে তখন কিন্তু সেটা বলেই দিতে হয়। কোনো রিজন বা টাইম লাগে না। নয়ন লেটারটা পড়ে ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি দিল। তারপর কি যেন একটা ভেবে ছোপাতে গিয়ে বসলো। আর ওদিকে প্রিয়াঙ্কা জানলা দিয়ে উকি মেরে মেরে নয়নকে দেখছিল। কিছুক্ষণ পর অবশ্য সেও রুমে আসলো। প্রিয়াঙ্কা রুমে আসার পর নয়ন বলল, হঠাৎ করে এসব লিখলে?
তখন প্রিয়াঙ্কা বলে, চিঠিতেই তো লেখা আছে ভালোবাসার মানুষকে কিছু বলতে গেলে কোনো টাইম লাগে না, হঠাৎ করেই বলতে হয়। বাইরে খুব জোরে বৃষ্টি পড়ছে। প্রিয়াঙ্কার অবশ্য বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, তাই সে তাড়াতাড়ি ব্যালকনিতে চলে গেল। বৃষ্টিটা উপভোগ করছিল, আর দুই এক ফোঁটা বৃষ্টি প্রিয়াঙ্কার মুখে এসেও পড়ছিল। রুমে বসে বসে নয়ন প্রিয়াঙ্কার দিকে তাকিয়েছিল। লাস্ট 6 মাসে অবশ্য নয়নের মনে প্রিয়াঙ্কার জন্য একটা অন্যরকম ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে। অবশ্য এটা শুধু শুধু হয়নি, প্রিয়াঙ্কার ভালোবাসার জন্যই কিন্তু নয়নের মনে আলাদা একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। নয়ন বসে বসে প্রিয়াঙ্কাকে দেখছিল আর এটাই ভাবছিল, আমাদের যে কদিন বিয়ে হয়েছে তার ভিতরে আমি প্রিয়াঙ্কাকে কিছুই দিইনি। তার পরিপ্রেক্ষিতেও না ওর কোনো অভিমান আছে না কোনো অভিযোগ আছে। ও শুধু একটাই চাওয়া, সারা জীবন যেন আমার সঙ্গেও থাকতে পারে, আমাকে সমস্ত রকমভাবে ভালো রাখারও দায়িত্ব পালন করে গেছে, আর আমি কিছুই দিতে পারিনি। প্রিয়াঙ্কা দেখতেও কিন্তু বেশ সুন্দরী, আর বৃষ্টিতে ভিজে যেন তাকে আরও সুন্দর লাগছে। যাই হোক, 2-1 ফোঁট বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন কিন্তু বেশ অনেকটাই ভিজে গেছে। আর এটা দেখে নয়ন একটা তাওয়াল নিয়ে প্রিয়াঙ্কার কাছে গিয়ে বলে, পুরোটাই তো ভিজে গেলে। প্রিয়াঙ্কা তখন বলে, হ্যাঁ ভালো লাগছে ভিজতে, আর বৃষ্টি দেখতেও ভালো লাগছে। নয়ন তখন বলল, আচ্ছা ভিজতে ভালো লাগছে, মনে আছে তুমি জ্বর থেকে উঠেছো, ভিতরে আসো। কথাটা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রিয়াঙ্কা ভিতরে চলে আসে। নয়ন অবশ্য যখন যেটা বলে প্রিয়াঙ্কা কিন্তু তখন ঠিক সেটাই শোনে, কোনো প্রতিবাদ করে না। দুজনে ভিতরে চলে আসে। তারপর নয়ন প্রিয়াঙ্কাকে তাওয়ালটা দিয়ে বলে, এটা দিয়ে তাড়াতাড়ি গাটা মুছে চেঞ্জ করে নাও, নাহলে আবার জ্বর আসবে। আমি বাইরে যাচ্ছি, আর কফি দিতে বলছি। কথাটা বলে নয়ন বাইরে চলে যায়। প্রিয়াঙ্কাও ফ্রেশ হয়ে নেয়। যাই হোক, সবেমাত্র জ্বর থেকে উঠেছে, আর তারপর একটু বৃষ্টিতে ভিজলো, এজন্য প্রিয়াঙ্কার শরীরটা হালকা হালকা খারাপ লাগছে। ফ্রেশ হয়ে কফিটা খেয়ে ও একটু শুয়ে পড়ে। এর ভিতরে নয়ন আর রুমে আসেনি। রাত্রে অবশ্য সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি খেয়ে রুমে চলে আসে। নয়নের আসতে একটু দেরি হয়। নয়ন রুমে এসে দেখে প্রিয়াঙ্কা ঘুমিয়ে পড়েছে। নয়নও অবশ্য ঘুমাতে চলে আসে, আর তারপর হঠাৎ করে চোখ যায় প্রিয়াঙ্কার দিকে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে প্রিয়াঙ্কার দিকে। হয়তো এরকমভাবে বিগত কয়েক বছরে সে প্রিয়াঙ্কাকে দেখেনি, হয়তো বা দেখেছে, কিন্তু তখন নয়নের দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম। নয়ন কখনো বুঝতেই পারেনি যে সে আদৌ কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারবে, সে কাউকে কখনো ফিল করবে, তার ভিতরেও কারোর জন্য দুর্বলতা কাজ করবে। নয়ন এসবই ভাবছিল, আর হঠাৎ করে বলে ফেলল, হয়তোবা এটাই ভালোবাসা। আজকে আমার মনে হচ্ছে আমি এখানে বসে বসে সারা রাত প্রিয়াঙ্কাকে দেখে কাটিয়ে দিতে পারি। কিছুদিন ধরে নয়ন প্রিয়াঙ্কাকে খুব ফিল করতে শুরু করলো। এটাই ভাবছিল যে এবার প্রিয়াঙ্কাকে সবটা জানিয়ে দেওয়া দরকার, কিন্তু কিভাবে সে জানাবে কোনো কিছুই তার মাথায় আসছিল না। তবে আজকে রাত্রে ডিসিশন নিয়েই নিল, কালকে প্রিয়াঙ্কাকে সব জানিয়ে দেব। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে একটা টাইমে নয়ন ঘুমিয়ে পড়ে। প্রত্যেকদিন সকালবেলায় প্রিয়াঙ্কার আগেই নয়ন ঘুম থেকে ওঠে। আজও তার ব্যতিক্রম হয়নি। সকালবেলায় ঘুম থেকে উঠে সে আরেকবার প্রিয়াঙ্কাকে দেখলো, আর একা একা বলতে থাকলো, গুড মর্নিং। আমি জানি প্রিয়াঙ্কা, তুমি আমাকে ভীষণ ভালোবাসো, আর তোমার এই ভালোবাসা আর সারল্যতা, এই দুটো জিনিস আমাকে তোমায় ভালোবাসতে বাধ্য করেছে। আমি তোমায় কথা দিচ্ছি, এখন থেকে আমি সেই সমস্ত কিছু তোমাকে দেব যা আমি কখনো দিতেই পারিনি। অবশ্য তুমি তো বেশি কিছু এমনিতেই চাও না, শুধু একটা জিনিসই চাও, সারা জীবন আমার পাশে থাকতে। আর এই সেম জিনিসটাই জানো তো এখন আমারও মনে হচ্ছে, আমিও চাই সারা জীবন তুমি আমার পাশে থেকো। যাই হোক, এরপরে নয়ন গার্ডেনে চলে যায় হাঁটতে। সেখান থেকে এসে যথারীতি যে কাজ সে সেটাই করে স্টাডি রুমে। তারপর সেখানে প্রিয়াঙ্কা যায় তাকে কফি দিতে। অবশ্য আজকে কফি দিতে গেলে নিজেই প্রিয়াঙ্কাকে তার কাছে বসতে বলল। বসো প্রিয়াঙ্কা। না না, আমি চলে যাচ্ছি, তুমি তো ব্যস্ত আছো। কে বললো আমি ব্যস্ত আছি, বসো না। প্রিয়াঙ্কাও আর কিছু না বলে সেখানেই বসলো। তারপর নয়ন নরম কণ্ঠে বলল, খুব ভালোবাসো আমাকে, তাই না? আজ পর্যন্ত কখনো নয়নের মুখ থেকে প্রিয়াঙ্কা এই ধরনের কোনো কথা শোনেনি, এজন্য সে একটু অবাকই হয়ে গেল। আর তারপর বলল, কেন, তোমার বিশ্বাস হয় না? হ্যাঁ হয়, কিন্তু তারপরও তোমার মুখ থেকে আরেকবার শুনতে চাইছি। আজ পর্যন্ত প্রিয়াঙ্কার ভালোবাসার কথাগুলো সে সবসময়ই নয়নের সামনে বলতে পারত, কিন্তু আজকে নয়ন জিজ্ঞাসা করাতে সে আর কিছুই বলতে পারছে না। কি হলো প্রিয়াঙ্কা, কোনো কথাই বলছো না যে? প্রিয়াঙ্কা একটু সময় চুপ করে থেকে তারপর বলল, আমি কেন জানি না আজকে তোমার সামনে কিছুই বলতে পারছি না।
কথাটা শুনে নয়ন প্রিয়াঙ্কার সামনে এসে দাঁড়ালো আর তারপর তার হাত দুটো ধরে বলল, রিল্যাক্স। কোনো প্রয়োজন না পড়লে সচরাচর নয়ন প্রিয়াঙ্কার হাতটাও ধরে না, এজন্য তার হাতটা ধরা দেখেও প্রিয়াঙ্কা একটু অবাক হয়ে গেল। নয়ন ততক্ষণে বুঝতে পারলো আসলে প্রিয়াঙ্কা বুঝতে পারছে না তার সঙ্গে কি হচ্ছে। এজন্য নয়ন হাতটা ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে তুমি যাও, পরে কথা হবে। প্রিয়াঙ্কা অবশ্য আর কিছু না বলে সে চলেই যাচ্ছিল। যখন সে দরজা পর্যন্ত গেল তখন নয়ন তাকে ডাক দিল, প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তখন ফিরে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। নয়ন কিছুক্ষণ প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে থেকে একটা হাসি দিয়ে বলল, কিছু না, এমনি। প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। তবে এই সমস্ত কিছু দেখে প্রিয়াঙ্কারও কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর সে মনে মনে ভাবতে লাগলো, আচ্ছা আমি কি সকালবেলায় ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, নাকি এই সমস্ত কিছু সত্যি। আরেকদিকে নয়ন ভাবছিল কিভাবে সে প্রিয়াঙ্কাকে তার মনের কথাগুলো বলবে, কারণ এইসব সম্পর্কে তার অতটাও নলেজ নেই। আর কারো কাছ থেকে যে এইসব বিষয়ে কিছু শুনবে নয়ন কখনোই সেটা করবে না। অনেক ভাবনা চিন্তার পর নয়ন এটাই ভাবলো, যে পরিবেশে প্রিয়াঙ্কা তাকে প্রপোজ করেছিল আজকেও নয়ন সেরকম একটা পরিবেশে প্রিয়াঙ্কাকে তার মনের কথাগুলো বলবে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। নয়নদের বাড়িতে বেশ অনেকগুলো হল রুম আছে। তখন নয়ন তার ম্যানেজারকে ফোন করে বলে একটা হল রুম আলো আর ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে, তবে বাড়ির কেউ যেন কোনো কিছুই বুঝতে না পারে। যাই হোক, ম্যানেজারকে যেটা বলা হলো সে সেটাই করলো। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর দুজন রুমে চলে আসে। তখন নয়ন প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা আমার সঙ্গে একটা জায়গায় যাবে? হ্যাঁ যাব, কিন্তু কোথায়? কেন, জায়গার নাম না বললে যাবে না? না না, তেমন কোনো ব্যাপারই না, তোমার সঙ্গে তো আমি সমস্ত জায়গায় যেতে পারি, আসলে এমনি জিজ্ঞাসা করেছিলাম। ঠিক আছে চলো। এরপর নয়ন আর প্রিয়াঙ্কা সেই হল রুমের দিকে যায়। হল রুমে ঢুকে তো প্রিয়াঙ্কা অবাক হয়ে যায়, কি হচ্ছে তার সঙ্গে আজকে এসব। চারিদিকে আলো দিয়ে বেশ সুন্দর করে রুমটা সাজানো। গোলাপ, গন্ধরাজ, রজনীগন্ধা সব টাটকা টাটকা ফুলের ঘ্রাণ একসঙ্গে মিলেমিশে যেন একটা ফ্রেশনেস কাজ করতে শুরু করলো। রুমটায় ঢোকার সঙ্গে সঙ্গেই একটা ভালো লাগা অনুভূতি শুরু হলো। রুমটায় ঢুকেই প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল। আর তখন নয়ন বলল, অবাক হচ্ছ? ভাবছো এসব আসলে কি? আমি তোমাকে বলছি প্রিয়াঙ্কা, ভালো লাগা, ভালোবাসা এসব নিয়ে হয়তো আমি তেমন একটা কথা বলতে পারি না বা পারবও না, কিন্তু তারপরও আমি আমার মতো করে তোমাকে কয়েকটা কথা বলতে চাই। মনে আছে যেদিন ছাদে তুমি আমাকে প্রপোজ করেছিলে, সেদিন কিন্তু এরকম আলোই ছিল, তবে আমার উত্তর ছিল না। আর আমি কেন তোমাকে না বলেছিলাম সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমি তোমায় দিয়ে দিয়েছি। আমি কখনোই ভাবিনি যে সত্যি আমি কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারবো, আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আর শুধুমাত্র তোমার জন্য। কেন জানো? কারণ তোমার ভালোবাসাই বাধ্য করেছে আমাকে ভালোবাসতে। আমি তোমাকে কিছুই দিতে রাজি হইনি, না স্বামীর ভালোবাসা আর না স্বামীর অধিকার, তারপরেও তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র আমার সঙ্গে তুমি সারাটা জীবন কাটাবে বলে। আর বিয়ের পরে না তুমি এই সমস্ত নিয়ে কখনো আমার সঙ্গে কোনো কথা বলেছো, আর না কোনো অশান্তি করেছো। শুধু নিঃস্বার্থভাবে ভালোই বেসে গেছো, আর এটা দেখেছো যে কিসে আমার ভালো হবে আর কিসে আমি ভালো থাকবো। আজ পর্যন্ত কখনো আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতেও যাইনি। হ্যাঁ, তুমি ফ্যামিলির সঙ্গে যেতে আর আমি আমার মতো যেতাম। জানো তো, আমি যখন বেরোতাম তখন তোমার চোখ দেখে আমি বুঝতে পারতাম যে তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু তারপরেও তুমি হাসি মুখে বলতে যে এনজয় করো। তবে সেই খারাপ লাগাটাকেও না আমি তখন গুরুত্ব দিইনি, বা সেই গুরুত্ব দেওয়ার মতো মন মানসিকতাও তখন আমার তৈরি হয়নি। এই আলোতে দাঁড়িয়ে তুমি আমাকে একদিন প্রপোজ করেছিলে আর আমি না বলেছিলাম, আর আজকেও সেই আলোতে দাঁড়িয়ে আমি তোমায় কিছু বলতে চাই। কথাটা বলতে বলতে নয়ন প্রিয়াঙ্কার দিকে এগিয়ে গেল, আর প্রিয়াঙ্কা একটু হতবাকি হয়ে গেল। যে নয়নকে সে এত বছর ধরে শুধু একা একা ভালোবেসে আসছে, সেই নয়ন কি সত্যিই প্রিয়াঙ্কার? এই সমস্ত কিছু ভাবছিল আর তার চোখ দিয়ে শুধু জল পড়ছিল। নয়ন প্রিয়াঙ্কার কাছে গিয়ে প্রিয়াঙ্কার মুখের এক পাশে হাত দিয়ে নয়ন বলে, প্রিয়াঙ্কা এতদিন তুমি আমাকে বলতে না যে তুমি আমাকে ভালোবাসো, আজকে আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি। প্রিয়াঙ্কা, আমি সত্যিই জানি না কবে কখন কিভাবে তোমাকে আমি এতটা ভালোবেসে ফেলেছি। এখন শুধু আমার একটা জিনিসই মনে হয় যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আই লাভ ইউ প্রিয়াঙ্কা। কথাটা বলার সঙ্গে সঙ্গেই দুজন দুজনকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কা তখনও অবশ্য বুঝতে পারছিল না এই সমস্ত কিছু সত্যি কিনা। যাই হোক, প্রিয়াঙ্কা নয়নকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে। সেই জড়িয়ে ধরা অবস্থায় নয়ন প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আমি জানি প্রিয়াঙ্কা তোমার আসলে কেমন লাগছে। আমি তোমাকে এটা বলছি না যে তুমি কেঁদো না,
আমি তোমাকে এটাই বলতে চাই যে তোমার সমস্ত খারাপ লাগাগুলো তুমি বের করে দাও। আমি প্রমিস করছি প্রিয়াঙ্কা, আর কোনো কষ্ট আমি তোমাকে পেতে দেব না। তখন প্রিয়াঙ্কা বলে ওঠে, আচ্ছা তুমি কি আমায় সত্যিই ভালোবাসো? কথাটা শুনে নয়ন প্রিয়াঙ্কাকে নিজের বুক থেকে সরিয়ে চোখের জলটা মুছিয়ে দিতে দিতে বলে, আচ্ছা তুমি কি নয়নকে এখনও চিনতে পারোনি? নয়ন কখনো মিথ্যে কথা বলে না, কারোর সঙ্গে প্রতারণাও করে না। আর যদি আমার মিথ্যেই বলার হতো তাহলে তো অনেক আগেই বলতে পারতাম, এতটা দিন কেনই বা নিতাম। জানো তো প্রিয়াঙ্কা, বেশ কিছুদিন ধরেই তোমাকে আমার ভালো লাগতে শুরু করে, কিন্তু আমি তখনও তোমাকে বলিনি। যখন আমি দেখছি যে তোমাকে আমি ভীষণ মিস করছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কথাটা আমি তখন এসে তোমাকে বললাম। কথাগুলো শুনে আবারও প্রিয়াঙ্কা নয়নকে জড়িয়ে ধরলো আর তারপর বলল, বিয়ের প্রথম প্রথম আমার মনে হতো তুমি অবশ্যই আমাকে ভালোবাসবে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে আমি নিজ থেকেই সমস্তটাই ত্যাগ করে দিয়েছিলাম। মানে তুমি আমাকে ভালোবাসবে এই জিনিসটা আমার ভিতরেই আর কখনো আসতো না। আমি তো ডিসিশন নিয়েই নিয়েছিলাম যে এভাবেই সারাটা জীবন কাটিয়ে দেব তোমার পাশে থেকে। তখন নয়ন বলল, আসলে আমিও তো কখনো বুঝতে পারিনি যে এই মেয়েটাকে আমি এতটা ভালোবেসে ফেলবো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে প্রিয়াঙ্কা, এখন রুমে যাই। এরপর দুইজন রুমে চলে আসে। রুমে আসার পর নয়ন প্রিয়াঙ্কাকে একটা ডায়মন্ডের সেট উপহার দিয়ে বলে, বাড়ির থেকে অবশ্য তোমাকে অনেকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমি তোমাকে একটা জিনিসও দিইনি আমার তরফ থেকে। এটা তোমার জন্য, দেখো তো পছন্দ হয় কি না। তুমি আমাকে কিছু দেবে আর আমার পছন্দ হবে না, সেটা হতেই পারে না। এটা সারা জীবন আমি আমার কাছে যত্ন করে রেখে দেব। তখন নয়ন বলে, আগে খুলে তো দেখো তোমার পছন্দ হয় কি না। তারপর প্রিয়াঙ্কা বক্সটা খুলে দেখে খুব সুন্দর একটা হারের সেট, খুব পছন্দ হয়েছে। কথাটা শুনে নয়ন বলে, ঠিক আছে তুমি এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। কথাটা শুনে প্রিয়াঙ্কা বলল, আচ্ছা আজকেও কি আমি একা একা ঘুমাবো? তখন নয়ন একটু হেসে বলে, কেন, একা একা ঘুমাতে কি ভয় করে? এতদিন তো তুমি একাই ঘুমিয়েছো, আমাকে তো আর প্রয়োজন হয়নি। তখন প্রিয়াঙ্কা বলল, আচ্ছা ঠিক আছে আমি শুয়ে পড়ছি, গুড নাইট। একটু পরে নয়ন বিছানায় শুয়ে দেখে প্রিয়াঙ্কার ঘুম আসছে না, শুধু এপাশ আর ওপাশ করছে। এটা দেখে নয়ন একা একা একটু হেসেই ফেলে। তারপর বলল, প্রিয়াঙ্কা ঘুম আসছে না? প্রিয়াঙ্কা তখন মাথা নাড়িয়ে বলল, হুম, আসছে না তো। নয়ন বলে উঠল, আমার কাছে এসে ঘুমাবে? হ্যাঁ ঘুমাবো, তাহলে আসো। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরল। প্রিয়াঙ্কা তখন বলল, আচ্ছা আমরা কি আরও কাছে আসতে পারি না? অবশ্যই পারি, কেন পারবো না। আমি তো এটাই ভেবেছিলাম যে তুমি যখন বলবে তখনই ঠিক তোমার কাছে আসবো। নয়নের কথাটা শেষ হতে না হতেই প্রিয়াঙ্কা নয়নের মুখে একটা কিস করে। এরপর নয়ন একটু হেসে প্রিয়াঙ্কার মুখের সমস্ত জায়গায় আদর করতে শুরু করে। তাদের ভালোবাসা গভীর থেকে গভীর হতে লাগলো। নয়ন খুব যত্ন করে করে প্রিয়াঙ্কার সমস্ত জায়গায় আদর করতে থাকে। প্রিয়াঙ্কাও নিজেকে উজাড় করে দিল। আর এভাবেই শুরু হলো নয়ন প্রিয়াঙ্কার নতুন জীবন। এরকম সুন্দর সুন্দর গল্প যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।